গুড আফটারনুন। আজ আমরা পোর্টাল মেথড ইউজ করে বিল্ডিং ফ্রেমকে ল্যাটারাল লোডের আন্ডারে কিভাবে অ্যানালাইসিস করব সেটা দেখব। তো বিল্ডিং ফ্রেম আন্ডার ল্যাটারাল লোড এর অ্যানালাইসিস করার পূর্বে আসলে কি কি মেথডে এটার অ্যানালাইসিস করা যায় সে সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আর এর পূর্বে আসলে বিল্ডিং এ ল্যাটারাল লোড কি কি আসে সেগুলো আমাদের জানা দরকার। সেগুলো অন্য কোনো ক্লাসে হয়তো আলোচনা করা হবে, ইন্টারেস্টেড হলে দেখে নিতে পারো। বাট তোমাদের জন্য আপাতত শুধুমাত্র অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং ফ্রেমস আন্ডার গ্র্যাভিটি অ্যান্ড ল্যাটারাল লোডিং আছে, সেজন্য আমি এই চ্যাপ্টারটা এখানে নিয়ে আসছি। তো বিল্ডিং এর উপরে আমরা যদি একবারেই কমন লোডিং এর কথা চিন্তা করি, তাহলে ল্যাটারাল ডিরেকশন থেকে যে লোড গুলো আসে তার মধ্যে ফার্স্ট হচ্ছে আর্থকুয়েক লোড। তো আর্থকুয়েক লোড এটা আসলে কোন একটা স্ট্রাকচারের বেজে কাজ করে, যে ফাউন্ডেশনে কাজ করে, কিন্তু সেই ফাউন্ডেশনাল লোডটাই আমরা অ্যানালাইসিস এর সুবিধার জন্য সেটাকে বিভিন্ন ফ্লোর লেভেলে নিয়ে কনসিডার করি। তো এক ধরনের লোড বিল্ডিং এর উপরে ল্যাটারালি আসে, সেটা হচ্ছে আর্থকুয়েক লোড। অন্য আরেক ধরনের কমনলি অকারিং লোড যদি আমরা বলি সেটা হচ্ছে উইন্ড লোড। তো আর্থকুয়েক এটা তো খুব ফ্রিকোয়েন্টলি হয় না। আহ, হয়তো কয়েকশো বছরও একবার হয়, এরকমও অনেক জায়গা আছে। মানে বড় ধরনের আর্থকুয়েক হয়তো 100 বছরে একবার হতে পারে, বা 2000 ইয়ার্স একবার হতে পারে। বিভিন্ন ম্যাগনিটিউডের আসলে আর্থকুয়েক আছে। আবার দেখা যাচ্ছে কোনো কোনো রিজিয়নে প্রতিনিয়তই আর্থকুয়েক হচ্ছে, যেমন জাপানে। আমি নিজে যাই নাই, বাট শুনেছি যারা গিয়েছে ওখানে এভরিডে অলমোস্ট তারা হচ্ছে ছোট বড় আর্থকুয়েক এর সম্মুখীন হচ্ছে। কিন্তু আমাদের দেশে আসলে আর্থকুয়েক হয়তো বছরে একবার হয়, এবং হলেও সেটা ম্যাগনিটিউড বেশি হয় না। তো এই দুইটা লোড, অর্থাৎ আর্থকুয়েক লোড যেটা খুব রেয়ার অকারেন্স হয়, মানে ফ্রিকোয়েন্টলি হয় না, কিন্তু উইন্ড যেটা সেটা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে। মানে উইন্ড উইন্ড ভেলোসিটি হয়তো বেশিরভাগ সময় কম থাকছে, কিন্তু হাই স্পিডের উইন্ডও মাঝে মাঝে আমাদের স্ট্রাকচারের উপরে আসছে। তো এই দুই ধরনের লোড আমরা সাধারণত ল্যাটারাল লোড হিসেবে ধরি। এছাড়াও যদি সাবমার্জড স্ট্রাকচার হয়, সাবমার্জড বলতে আসলে ওয়াটার বডিতে কোনো স্ট্রাকচার হলে আর ল্যাটারাল যে ওয়াটার প্রেসার সেটা যেমন রেজিস্ট করতে হয়, সেটা এক ধরনের ল্যাটারাল লোড। বাট বিল্ডিং এ আমরা সাধারণত ওই ধরনের লোড ডিজাইনে কনসিডারেশনে নেই না, আনলেস এটা হচ্ছে উপকূলবর্তী কোনো এলাকায় হয়, অথবা টাইডাল সার্জ লোড আমরা বলে থাকি। আবার কোনো কোনো স্ট্রাকচার যেমন বেসমেন্ট ফ্লোর যেগুলো, সেগুলোতে বিল্ডিং এর উপরে ভার্টিক্যাল লোড যেমন আসে, তেমনি সাইডে বেসমেন্ট যে ফ্লোর গুলো আছে সেগুলোতে ল্যাটারালি আর্থ প্রেসারও আসে। তার মানে বিল্ডিং এর চারপাশে, বেসমেন্টের চারপাশে যে ব্যাকফিল আছে, এক কথায় সয়েল অথবা যা দিয়ে তুমি ফিল করো না কেন, তাদের ল্যাটারাল প্রেসারও আসে। তো ওই ধরনের লোড প্রেসার আমরা এখানে কনসিডার করছি না, বরং বিল্ডিং এর সুপার স্ট্রাকচারে যে ল্যাটারাল লোড আসে সেই লোডের আন্ডারে আমার বিল্ডিং এর ফ্রেমের অ্যানালাইসিসটা কেমন হবে সেটা আমরা দেখতে ইন্টারেস্টেড আজকের ক্লাসে। আর এই লোড গুলা কিভাবে ক্যালকুলেট করা হয়, উইন্ড লোড কিভাবে ক্যালকুলেট করা হয়, আর্থকুয়েক লোড কিভাবে ক্যালকুলেট করা হয়, এটা কিন্তু বিস্তর আলোচনা। এবং এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিশেষ করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ মেজর মেজর সাবজেক্ট, এর উপরে হিউজ পড়াশোনা দরকার। তো সেই লোড গুলা কিভাবে আসে আমরা অন্য কয়েকটা ক্লাসে আসলে আলোচনা করছি, সেগুলো দেখার জন্য আমি অনুরোধ করব। বাট এখনকার ক্লাসে আমরা যা আলোচনা করছি সেখানে শুধুমাত্র অ্যানালাইসিস মেথড, এবং তাও অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অনলি, আমরা এটা দেখতে চাচ্ছি। তো আমরা কি কি লোড, ল্যাটারাল লোড আসে, আমরা সেই সম্পর্কে একটু প্রাথমিক আলোচনা করলাম, এবং সেই লোড গুলা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার জন্য বলেছি যে সেগুলো বিস্তর আলোচনার বিষয়। সেগুলোর দিকে আমরা যাচ্ছি না, জাস্ট অ্যাপ্রক্সিমেট ওয়েতে ল্যাটারাল লোড থাকলে কোন একটা বিল্ডিং ফ্রেমকে কিভাবে অ্যানালাইসিস করব সেটা আমরা জানবো। তো এই যে আর্থকুয়েক এবং উইন্ড লোড, সেটা দেখো আমরা যখন ক্যালকুলেট করব, আমরা ক্যালকুলেট করে ওই লোড গুলাকে ফ্লোর লেভেল বরাবর প্লেস করব। খেয়াল করো, আমি আবারও বলছি যে আমাদের অ্যানালাইসিসের জন্য আমরা বিল্ডিং ফ্রেমকে যখন অ্যানালাইসিস করব, আর্থকুয়েক লোড এবং উইন্ড লোড ক্যালকুলেট করে সেগুলাকে সাধারণত আমরা এই যে ফ্লোর লেভেল যেখানে আছে সেই লেভেলে এই ল্যাটারাল লোড হিসেবে এটাকে প্লেস করি। কলামের মধ্যবর্তী স্থানে আমরা সাধারণত প্লেস করি না। উইন্ড লোড যদিও বা বিল্ডিং সার্ফেসের উপরে কাজ করে, বাট সেটাকে আলটিমেটলি এই পয়েন্ট লোড আকারে ট্রান্সফার করে নেওয়া যায়। আর্থকুয়েক লোড আসলে সাধারণত এরকম পয়েন্ট লোড আকারে দেখানো হয়, আমি জাস্ট ইকিউ দিয়ে দেখাচ্ছি শুধু। কিন্তু উইন্ড লোড আসলে সাধারণত এরকম প্রেসার আসলে ভ্যারি করে, ডিস্ট্রিবিউটেড প্রেসার হয়, এবং এটা লো হাইটের জন্য এরকম ভাবে
একটা প্যারাবোলিক শেপে ভ্যারি করে। তো এটা সাধারণত এরকম উইন্ড লোড হয়ে থাকে। কিন্তু এই উইন্ড লোডের জন্য উইন্ড লোডকেও অ্যানালাইসিসের সুবিধার জন্য আমরা আসলে আল্টিমেটলি এই যে ২ টা ফ্লোর, এখানে বেসমেন্ট, বেজ আর হচ্ছে এখানে একটা ফ্লোর দেখানো আছে। এই ডিস্ট্রিবিউটেড লোডটাকে আল্টিমেটলি আমি যে কনসেন্ট্রেটেড লোডে কনভার্ট করে নেই অ্যানালাইসিসের সুবিধার জন্য। ঠিক আছে? অ্যানালাইসিসের সুবিধার জন্য এই লোডগুলোকে এরকম ভাবে কনসেন্ট্রেটেড করে নিতে পারি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসের জন্য। আবার এটাকে ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে ধরেও কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস সম্ভব। বাট এখানে আমরা জাস্ট শুধুমাত্র কনসেন্ট্রেটেড লোড যদি ফ্লোর লেভেল বরাবর কাজ করে তাহলে তার আন্ডারে আমার ফ্রেমটার অ্যানালাইসিস কেমন হবে সেইটা দেখবো। তাহলে মোর স্পেসিফিক আমরা হয়ে গেলাম। তো এটার অ্যানালাইসিসের জন্য আমরা কি মেথড ফলো করব? আমি বলছি এখানে আমরা সাধারণত ল্যাটারাল লোডের আন্ডারে ৩ টা মেথড ফলো করে করা যায় অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। এখানে যেটা আমরা আজকে ক্লাসে দেখব সেটা হচ্ছে পোর্টাল মেথড। তো একটা হচ্ছে এই যে দেখো পোর্টাল মেথড আমরা আজকের আলোচনায় নিয়ে আসব। নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে ক্যান্টিলিভার মেথড। তো এখানে আমরা কয়েকটা মেথড যদি উল্লেখ করতে চাই, এক্সকিউজ মি। এটা হচ্ছে ১ নাম্বার মেথড আমরা বললাম। ২ নাম্বার মেথড বলবো ক্যান্টিলিভার মেথড। ক্যান্টিলিভার মেথড যেটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আরেকটা আছে হলো ফ্যাক্টর মেথড। তো সেই মেথডে আমরা আসলে যাব না। আমরা এই ২ টা মেথডেই থাকবো। পোর্টাল মেথড আর ক্যান্টিলিভার মেথড। এই ২ টা মেথডই বেশি ইউজ করা হয়। এবং আবারও আমি বলছি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, ফর অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। তার মানে বুঝতেই পারছো যে এটা এক্সাক্ট অ্যানালাইসিস নয়। আমি যে রেজাল্ট পাবো সেটা কিন্তু 100% অ্যাকুরেট নয়। অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং ফ্রেমস। তাহলে এটার আলোচনায় আমরা চলে যাই। আমরা আলোচনার শুরুতে গ্র্যাভিটি লোডের আন্ডারে বিল্ডিং ফ্রেমের অ্যানালাইসিসে যেমন বলেছিলাম যে আমার অ্যাকচুয়ালি বিল্ডিং ফ্রেমটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, সেটাকে কিছু অ্যাজাম্পশন করে আমরা এটাকে ডিটারমিনেট স্ট্রাকচারে কনভার্ট করে তারপরে এটার অ্যানালাইসিস করি। যে কারণে এটা আসলে অ্যাপ্রক্সিমেট, যেহেতু এখানে আমি অ্যাজাম্পশন করে নিচ্ছি, কিছু অ্যাজিউম করে নিচ্ছি, যে কারণে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথড হচ্ছে। তো এই পোর্টাল মেথডেও আসলে কিছু অ্যাজাম্পশন আছে। গ্র্যাভিটি লোডের আন্ডারে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে যেমন আমরা দেখেছি কিছু অ্যাজাম্পশন করে নিয়েছিলাম, যত ডিগ্রিতে এটা ইনডিটারমিনেট ছিল, আমার একটা স্ট্রাকচার যত ডিগ্রিতে ইনডিটারমিনেট ছিল ততটা অ্যাজাম্পশন আমাকে করতে হয়েছিল। এখানেও ঠিক তাই হবে। একইভাবে এখানেও বিল্ডিং ফ্রেমটা যত ডিগ্রিতে ইনডিটারমিনেট আমাকে ততটা অ্যাজাম্পশন করতে হবে। তো আমরা সেরকম একটা অ্যানালাইসিস এখানে করে দেখতে পারি। আমি এখানে একটু পড়ে যাই এখন। In section 7.4, the section before this 7.5, that means section 7.4, we discussed the action of lateral loads on portal frames and found that for a fixed frame fixed supported at its base, points of inflection occur at approximately the center of each girder and column, and the columns carry equal shear loads. তো আমরা আসলে এই প্রিভিয়াস একটা আলোচনা আছে, সেটা আমার অন্য একটা লেকচারে আছে, এটা একটু দেখে নিতে পারো। এখানে জিসটুকু যেটা আমরা পেয়েছিলাম সেটাই আমি এখানে বলতে যাচ্ছি যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং পোর্টাল ফ্রেমস, ওটার অ্যানালাইসিস যদি আমরা করি তাহলে দেখব যে বিল্ডিং এর কলামে ঠিক মিড হাইট বরাবর ইনফ্লেকশন পয়েন্ট থাকে ল্যাটারাল লোডের আন্ডারে। আমরা গ্র্যাভিটি লোডের আন্ডারে বিমের জন্য অ্যাজুম করেছিলাম, খেয়াল করে দেখো যে বিমের অ্যাক্সিয়াল ফোর্স 0 ছিল। তারপরে বিল্ডিং এর ফ্রেম থেকে 0.1 L স্প্যানের 10% ডিস্টেন্স দূরত্বে ইনফ্লেকশন পয়েন্ট, যেখানে বেন্ডিং মোমেন্ট 0 হয়, সেই পয়েন্ট ছিল। অনুরূপভাবে পোর্টাল ফ্রেমের আন্ডারেও বিল্ডিং ফ্রেম অ্যানালাইসিস করতে গিয়ে আমাকে যে অ্যাজাম্পশন গুলো করতে হচ্ছে সেটা আসলে কিছু অ্যানালাইসিস বেসড। আমরা যে পোর্টাল ফ্রেম যে ক্লাসটাতে দেখেছি সেখানে দেখেছি যে বিল্ডিং ফ্রেমের বা পোর্টাল ফ্রেমের আসলে যদি সাপোর্টটা ফিক্সড হয়
সাপোর্ট যদি ফিক্সড হয় তাহলে ইনফ্লেকশন পয়েন্ট হয় হচ্ছে কলামের ঠিক মিড হাইটে। তো এই কলামটার হাইট যদি টোটাল এইচ হয় তাহলে ইনফ্লেকশন পয়েন্ট হবে, এটা যদি এইচ হয় তাহলে ইনফ্লেকশন পয়েন্ট যেখানে আসলে বেন্ডিং মোমেন্ট জিরো, যেটা একটা হিঞ্জের মতো কাজ করবে, সেটা হবে এই কলামের মিড হাইটে। তার মানে উপর থেকেও h/2, নিচের থেকেও h/2 ডিস্টেন্সে এটার হিঞ্জ ফর্ম করবে, ঠিক আছে, h/2। তো এটা হচ্ছে অ্যাজাম্পশন। দেখো, তার মানে আমি তিনটা কলাম এখানে আমার এই যে যে বিল্ডিং ফ্রেমটা এই ফিগারে দেখানো আছে, সেখানে তিনটা কলাম দিয়ে একটা বিল্ডিং ফ্রেম দেখানো আছে। দেখো, এটা হচ্ছে 2D ফ্রেম, কিন্তু আবারও বলছি একটা বিল্ডিং এর জাস্ট আমি, এটা 3 ডাইমেনশনাল বিল্ডিং ছিল, হয়তো এই পাশে এরকম বিম আছে, সেখানে আবার এরকম এরকম কলাম আছে, এদিকে ক্রস বিম আছে, এরকম 3 ডাইমেনশনাল বিল্ডিং ফ্রেম থেকে জাস্ট আমি গত ক্লাসও দেখিয়েছি যে একটা ফ্রেমের জাস্ট ডান পাশের হাফ আর বাম পাশের হাফ এই বরাবর কেটে নিয়ে আমরা হচ্ছে একটা 2D ফ্রেম করে ফেলি। তো সেরকম করে এখানে একটা 2D ফ্রেম সেটা দেখানো আছে। সেই 2D ফ্রেমটার উপরে যে লোড আসতেছে সেটা হচ্ছে, দেখো এখানে ল্যাটারাল লোড P দিয়ে দেখানো। তো এবং এই বিল্ডিং ফ্রেমটা আমি যেটা নিয়েছি 2D ফ্রেম, সেই 2D ফ্রেমের তিনটা কলাম আছে যাদের মিড হাইটে তাহলে এক একটা হিঞ্জ ফর্ম করবে। তাহলে এই হিঞ্জে মিড কলামে বেন্ডিং মোমেন্ট আসলে জিরো, এখানে মোমেন্ট জিরো, এখানেও বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু জিরো, এই পয়েন্টও বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু জিরো। আমি যে এখানে দেখো এই যে ড্যাশ লাইন দিয়ে যে ডিফ্লেক্টেড কার্ভ দেখানো আছে, সেইটাতেও আসলে দেখো হিঞ্জটা যে ফর্ম করে, তার মানে কন্ট্রাফ্লেক্সার হয়। এই হিঞ্জের নিচের দিকে দেখো বেন্ডিং এক ডিরেকশনে, উপরের দিকে কিন্তু বেন্ডিং আর এক ডিরেকশনে। এটা যদি দেখি তাহলে এরকম ভাবে বেন্ডিং হচ্ছে, অথচ টপে দেখো বেন্ডিংটা হচ্ছে এরকম ডিরেকশনে। তো কন্ট্রাফ্লেক্সার হয়, উল্টা ফ্লেক্সার হয় আর কি। এই লোয়ার পার্টে দেখো তাহলে লেফটে টেনশন হচ্ছে, রাইটে কম্প্রেশন হচ্ছে, কিন্তু আপার হাফে এই যে আপার h/2 ডিস্টেন্সে সেখানে দেখো লেফটে কম্প্রেশন হচ্ছে, রাইটে টেনশন হচ্ছে। তো যে পয়েন্টে গিয়ে এই যে এরকম ফ্লেক্সারের চেঞ্জ হয়, সেই পয়েন্টটাকে আমরা বলি পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বা ইনফ্লেকশন পয়েন্ট। তো সেই ইনফ্লেকশন পয়েন্ট লোকেট করাটাই হচ্ছে এই যে পোর্টাল মেথডের একটা অ্যাজাম্পশন। এবং সেই অ্যাজাম্পশনে আমরা বলছি যে এই ইনফ্লেকশন লোকেশন হচ্ছে কলামের মিড হাইটে হবে। তো এটা তো গেল এক ধরনের অ্যাজাম্পশন। আর আমার এই ইনডিটারমিনেট স্ট্রাকচারকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট করতে হলে আরো অ্যাজাম্পশন লাগবে। সেই সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে যে কলামের গার্ডারের মাঝে, গার্ডার বা বিম যেগুলো, সেইগুলোরও মিডল পজিশনে আসলে হিঞ্জ ফর্ম করবে। এই যে দেখো এখানে এই যে ড্যাশ লাইন যেটা সেটাতে হিঞ্জ দিয়ে দেখানো হচ্ছে। তাহলে কলামের গার্ডারের মাঝখানে আবারও খেয়াল করে, এটা কিন্তু ল্যাটারাল লোডের আন্ডারে। যদি গ্র্যাভিটি লোড হতো তাহলে বিমে হিঞ্জ হতো কিন্তু সাপোর্ট থেকে 0.1L ডিস্টেন্সে, কিন্তু যেহেতু ল্যাটারাল লোড এখানে কাজ করছে, তো ল্যাটারাল লোডের আন্ডারে আমার বিমের হিঞ্জ ফর্ম করবে কিন্তু ঠিক মিড ডেপথে, মিড লেন্থে, মিড স্প্যান আমরা বলবো। তো এই স্প্যানটা যদি টোটাল স্প্যান এল হয়, এক কলামের সেন্টার থেকে আরেক কলামের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স যদি এল হয়, তাহলে আমার হিঞ্জ ফর্ম করবে L/2 ডিস্টেন্সে ফ্রম ইচ কলাম। এই ডিস্টেন্স গুলো হবে হচ্ছে L/2। এখানেও তাহলে আরেকটা হিঞ্জ হবে। তো এই হিঞ্জ গুলা যে হয়ে গেল, শুধুমাত্র এই হিঞ্জ গুলাই আমার স্ট্রাকচারকে এখনো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট করে নাই। আর এখানে আরেকটা অ্যাজাম্পশন আমাকে করতে হবে, সেটা হচ্ছে এই যে থার্ড, দেখো, at a given load at a given floor level the shear at the interior column hinges is twice that at the exterior column hinges, since the frame is considered to be superposition of portals। আমি এখানে এই মেকানিজমের এখানে ব্যাখ্যায় আসব। এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে এই ফ্রেমের এক্সটেরিয়র কলাম যে পরিমাণে শিয়ার রেজিস্ট করে, এক্সটেরিয়র কলামের এক্সটেরিয়র কলাম যে পরিমাণে শিয়ার রেজিস্ট করে সেটা যদি ভি হয়, তাহলে ইন্টেরিয়র কলাম যেটা সেটা তার দ্বিগুণ লোড, দ্বিগুণ শিয়ার রেজিস্ট করবে। তাহলে এক্সটেরিয়র কলাম গুলা যদি ভি শিয়ার রেজিস্ট করে, তাহলে ইন্টেরিয়র যে কলাম গুলো আছে তারা 2V, প্রত্যেকটা কলাম 2V পরিমাণ শেয়ার রেজিস্ট করবে। এটা হচ্ছে আমার থার্ড অ্যাজাম্পশন। তো আমি অ্যাজাম্পশন গুলো আবারও পর্যায়ক্রমে পড়বো, তার আগে এখানে পড়ে শেষ করে আসি। দেখো, এ বিল্ডিং বেন্ট reflects in the same way as a portal frame, ফিগার 712A। এই যে যে নিচের ফিগার, এটাই 712A, এটার কথাই বলা হচ্ছে, এটাই 712A।
A building bend deflects in the same way as a portal frame, figure 712a, and therefore it would be appropriate to assume inflection points occur at the center of the columns and girders. এখানে আসলে রেফারেন্সটা দেওয়া হচ্ছে, যেহেতু পোর্টাল ফ্রেমে আমরা দেখেছি যে সেটার যদি সাপোর্ট ফিক্সড কানেকশন হয় তাহলে হিঞ্জ ফর্ম করে সাপোর্ট থেকে বা আপার ফ্লোর থেকে কলামের ঠিক মিডল হাইটে। সেই জন্য এখানে আসলে এই পোর্টাল ফ্রেমের উদাহরণটা নিয়ে আসছে, যেহেতু এই বিল্ডিং বেন্টটাও এই সিস্টেম যেটা 2D ফ্রেম আমরা বলছি, এটাও ল্যাটারাল লোডের আন্ডারে, যে পি লোডের আন্ডারে, যেহেতু এটাও একটা বেন্টের মতো কাজ করে, পোর্টাল ফ্রেমের মতো কাজ করে, সেজন্য একইভাবে কলামের মিড হাইটে ইনফ্লেকশন পয়েন্ট নেওয়া যায়। If we consider each bend of the frame to be composed of a series of portals, দেখো এই একটা বিল্ডিং ফ্রেমকে আমার এই যেখানে 3টা কলাম আছে আর একটা বিম, 2টা বিম আছে আলটিমেটলি। তো আমি এটাকে জাস্ট এরকম ভাবে স্প্লিট করে ফেলবো, এই বরাবর স্প্লিট করে ফেলবো। তাহলে এই যে নিচে দেখো 2টা পোর্টাল আকারে এটাকে দেখানো যায়, একটা হলো এই যে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। তার মানে মাঝের যে কলামটা আছে সেই কলামটা কিন্তু 2টা ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তো এই বিল্ডিং বেন্ড যেটা, সেটাকে আমি এরকম 2টা সিঙ্গেল পোর্টালে কনভার্ট করতে পারি। এই যে এরকম এক একটা মিলে আসলে পোর্টাল হচ্ছে। যারা পোর্টাল চিনো না তাদের জন্য আমি যদি একটু দেখাই উপরে গিয়ে, দেখো এই যে এই সব ফ্রেমকে জাস্ট 2টা কলাম আর একটা বিম দ্বারা কানেকশন এরকম যদি থাকে, সাধারণত এগুলাকে আমরা পোর্টাল বলি। যেমন এই যে এটা একটা পোর্টাল ফ্রেম, দেখো এই যে এটা একটা পোর্টাল ফ্রেম, শুধুমাত্র 2টা কলাম আর একটা বিম দ্বারা কানেকশন যদি হয়, এরকম ফ্রেমকে আমরা পোর্টাল ফ্রেম বলি, ঠিক আছে। ফিক্স সাপোর্ট গুলা, এই যে কলাম থেকে কলাম আর বেজের যে কানেকশন, সেটা ফিক্স সাপোর্ট হতে পারে, হিঞ্জ সাপোর্ট হতে পারে, এই যে এরকম হিঞ্জ সাপোর্ট হতে পারে, আবার পিন কানেকশন, পিন আর হিঞ্জ তো একই জিনিস আসলে, আবার ফিক্সড কানেকশনও হতে পারে, এবং এই দুইটার মধ্যবর্তী কোন ধরনের কানেকশন পার্শিয়াল ফিক্সিটিও হতে পারে। যেমন এইটা একটা পার্শিয়াল ফিক্সিটি দিবে আর কি, কিন্তু এমনও হতে পারে যে এটা হচ্ছে ফুললি ফিক্সড, যেমন এই যে এইটা। তো এইগুলাকে আমরা পোর্টাল ফ্রেম বলি। যারা অপরিচিত তাদের জন্য একটু দেখে আসা দরকার মনে করলাম। তো ইফ উই কনসিডার ইচ বেন্ট অফ দ্য ফ্রেম টু বি কম্পোজড অফ এ সিরিজ অফ পোর্টালস, তার মানে আমরা এই পোর্টাল বেন্টকে, বিল্ডিং ফ্রেমকে সিরিজ অফ পোর্টাল ফ্রেমে ভাগ করে ফেলবো। এই যে মাঝখানের এই কলামটাকে এই বরাবর ভাগ করে দুই পাশে 2টা পোর্টাল ফ্রেম আমরা কনসিডার করলাম। দেন as a further assumption, the interior columns would represent the effect of 2 portal columns and would therefore carry twice the shear B as the 2 exterior columns. তার মানে ইন্টেরিয়র কলামটাকে দেখো, ইন্টেরিয়র কলামটা অ্যাকচুয়ালি তাহলে 2টা পোর্টাল ফ্রেমের সামেশন। আমি এখানে সাম আকারে দেখাই যে এই 2টার সামেশন হচ্ছে আমার তাহলে এই উপরের ইন্টেরিয়র কলাম, একটা কলাম। তাহলে এই পোর্টাল ফ্রেমের এই কলাম যদি ভি শেয়ারকারী করে, এই কলাম যদি ভি শেয়ারকারী করে, অনুরূপভাবে রাইট রাইট সাইডের যে কলাম গুলো আছে তারা প্রত্যেকটা ভি শেয়ার ক্যারি করলে, তাহলে মিডিল যে কলাম, ইন্টেরিয়র কলাম, সেটা অ্যাকচুয়ালি 2B শেয়ার ক্যারি করবে। কিন্তু এই যে এই দুইটা সামেশন করলে, ভি ভি সামেশন করলে 2B শেয়ার ক্যারি করবে। তো এই জন্য এই থার্ড অ্যাজাম্পশনটা আসলে আসছে। তাহলে এখানে অ্যাজাম্পশন গুলো আমরা পেয়ে গেলাম, দেখো সেগুলা যদি আমরা পয়েন্ট আকারে লিখতে চাই, এখানে সেভাবে লেখা হয়েছে। ইন সামারি, the portal method for analyzing fixed supported building frames requires the following assumption. 3 ধরনের assumption লাগে। কোশ্চেন আসতে পারে যে পোর্টাল ফ্রেম মেথডের assumption গুলো কি কি? পোর্টাল ফ্রেম মেথড দিয়ে বিল্ডিং অ্যানালাইসিস করতে হলে কি কি assumption করা হয়? তো এখানে 1 নম্বরে বলা হচ্ছে a hinge is placed at the center of each girder since this is assumed to be a point of zero moment. দেখো খেয়াল করে, প্রত্যেকটা গার্ডারের ঠিক মিডল প্লেস পয়েন্টে এট দ্য সেন্টার বলা হচ্ছে, সেখানে একটা হিঞ্জ কনসিডার করতে হবে। আমি আবারও পড়ছি, এ হিঞ্জ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ ইচ গার্ডার সিন্স দিস ইজ অ্যাজিউমড টু বি দ্য পয়েন্ট অফ জিরো মোমেন্ট। সেকেন্ড অ্যাজাম্পশন হচ্ছে কলামের ক্ষেত্রে, দেখো এ হিঞ্জ ইজ প্লেসড এট দ্য সেন্টার অফ ইচ কলাম সিন্স দিস ইজ অ্যাজিউমড টু বি এ পয়েন্ট অফ জিরো মোমেন্ট। তার মানে প্রত্যেকটা গার্ডারের সেন্টার পয়েন্ট মিড স্প্যানে একটা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার বা ইনফ্লেকশন পয়েন্ট হবে, যেখানে বেন্ডিং মোমেন্ট আসলে জিরো। অনুরূপভাবে প্রত্যেকটা কলামেরও মিড হাইটে একটা করে পয়েন্ট অফ ইনফ্লেকশন পয়েন্ট হবে, যেখানে বেন্ডিং মোমেন্ট হচ্ছে জিরো। আর থার্ড অ্যাজাম্পশন হচ্ছে, যেহেতু আমরা এই পোর্টাল বিল্ডিং ফ্রেমটাকে পোর্টাল ফ্রেমের সামেশন বলতে পারি, তাহলে ইন্টেরিয়র কলাম
এক্সটেরিয়র কলামের তুলনায় দ্বিগুণ শেয়ার ক্যারি করবে সেটা বলতে পারি। তো এখানে স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে at a given floor level the shear at the interior column hinges is twice that at the exterior column hinges since the frame is considered to be a superposition of portals. ঠিক আছে? তার মানে এই এই যে শিয়ার আমরা দেখো বলতেছি যে ভি শিয়ার যেটা সেটা এক্সটেরিয়র কলামে যে ইন্টেরিয়র কলামের তুলনায় হাফ কাজ করবে। তার মানে এক্সটেরিয়র কলামের তুলনায় ইন্টেরিয়র কলামে দ্বিগুণ কাজ করবে। সেটা আমরা দেখাবো কিন্তু এই হিঞ্জ পয়েন্ট গুলাতেই। এই যে হিঞ্জ পয়েন্ট গুলো কলামের যে হিঞ্জ পয়েন্ট আমরা কনসিডার করেছি মিড হাইটে সেই পয়েন্টে এই শেয়ারটা কাজ করবে। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যাজাম্পশন। তো আমি এই ৩ টা অ্যাজাম্পশন যদি করতে পারি তাহলে আমার স্ট্রাকচারটা যে অরিজিনালি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট সেটা এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে যাবে। আমরা এক্সাম্পল দিয়ে সেগুলা দেখব। আমি এখানে একটু পড়ে যাই। These assumptions provide an adequate reduction of the frame to one that is statically determinate yet stable under loading. তাহলে এই অ্যাজাম্পশন করার পরে স্ট্রাকচারটা ইনডিটারমিনেট থেকে ডিটারমিনেটে রূপান্তরিত হলো। কিন্তু এটা এখনো স্টেবল। এটা কোনো কলাপস মেকানিজম ফর্ম করবে না যে বিল্ডিং তোমার এই ট্রান্সফর্ম বিল্ডিংটা ল্যাটারাল লোডের আন্ডারে আনস্টেবল হয়ে যায়। By comparison with the more exact statically indeterminate analysis, the portal method is most suitable for buildings having low elevation and uniform framing. তাহলে যদি আমরা কোশ্চেন করি যে পোর্টাল মেথডটা কোন ধরনের বিল্ডিং এর জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে অ্যান্সার হচ্ছে লো রাইজ বিল্ডিং এর জন্য এবং ইউনিফর্ম ফ্রেমিং যদি হয়। তার মানে ফ্রেম ইরেগুলারিটি যদি না থাকে, অফসেট বা সেটব্যাক যদি বিল্ডিং এ না থাকে, তার জন্য এই পোর্টাল মেথডটা মোর সুইটেবল এবং লো রাইজ বিল্ডিং এর জন্য। লো রাইজ মানে একতলা, দুইতলা, 10 তলা এরকম আমি বলবো। কিন্তু যদি টল বিল্ডিং হয়ে যায় সেখানে আসলে শিয়ারের তুলনায় বেন্ডিংটা বেশি গভর্ন করে, যেটার জন্য আসলে এই পোর্টাল মেথডটা সুইটেবল নয়। আমরা একটু পড়ি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। The reason for this has to do with the structure's action under load. In this regard, consider the frame as acting like a cantilevered beam that is fixed to the ground. আমরা যে কোনো একটা বিল্ডিং কে আসলে একটা ক্যান্টিলিভার বিমের মতো করে ভাবতে পারি। আমার একটা বিল্ডিং ফ্রেম, এই যে এই বিল্ডিং ফ্রেমটা ধরো এই সাপোর্ট যেটা সেটা একটা ফিক্স সাপোর্ট হতে পারে, যেখানে আসলে এই যে ল্যাটারালি লোড আসতেছে তখন এটাকে আমরা এরকম একটা ক্যান্টিলিভার বিম ভাবতে পারি। আমরা ফিক্সড একটা সাপোর্ট আছে, তার উপর এরকম বিভিন্ন জায়গায় লোড আসছে, এটাকে জাস্ট 90 ডিগ্রি রোটেট করে ফেলো, তাহলে এই ক্যান্টিলিভার বিমের মতো এটা হয়ে যায়। সেটাই এখানে বলা হচ্ছে যে আমার স্ট্রাকচারটা আসলে ল্যাটারাল লোডের আন্ডারে একটা ক্যান্টিলিভার বিমের মতো ফর্ম করবে। Recall from the mechanics of materials that shear resistance becomes more important in the design of short beams, whereas bending is more important if the beam is long. তাহলে এই বিমটা, এই যে বিল্ডিংটা আমার এক কথায় বোঝা যাচ্ছে যে বিল্ডিংটা যদি শর্ট হয় তাহলে শিয়ার গভর্ন করে। আর এই যে শিয়ার অ্যাজাম্পশনটা আমরা করতেছি, এই অ্যাজাম্পশনটাই আসলে পোর্টাল মেথডে করা হচ্ছে জন্যই এই বিল্ডিংটা, এই মেথডটা আসলে এমন বিল্ডিং এর জন্য সুইটেবল যেখানে শিয়ারই বেশি গভর্ন করে। আর শিয়ার গভর্ন করে হচ্ছে লো রাইজ বিল্ডিং এর জন্য, শর্ট বিমের জন্য, যে বিমের লেন্থ কম। তার মানে বিমের লেন্থ কম হওয়া মানে অ্যানালজিতে আমরা যেটা ব্যবহার করছি সেখানে বিল্ডিংটা তাহলে লো রাইজ হতে হবে। কিন্তু টল বিল্ডিং যেটা লেন্থ অনেক বেশি, সেখানে আসলে শিয়ারের চেয়ে ফ্লেক্সারটাই ডমিনেট বিহেভিয়ার দেখায়, যে কারণে সেখানে আসলে এই পোর্টাল মেথড সুইটেবল হবে না। সেখানে আমরা ক্যান্টিলিভার মেথড পরে নেক্সট মেথড যেটা পড়বো নেক্সট ক্লাসে, সেই মেথডটা মোর ইউজফুল হবে আর কি। The portal method is based on the assumption related to shear as stated in item 3 above. তাহলে খেয়াল করো 3 নাম্বার অ্যাজাম্পশনে আমরা কিন্তু এই যে শিয়ারটাকেই কনসিডার করতেছি। এখানে ফ্লেক্সার মানে বেন্ডিং মোমেন্ট কিন্তু আমার কনসিডারেশনে আছে, একবারে নাই তা না, বাট শিয়ার ডমিনেট করে ধরেই আমি অ্যাজাম্পশনটা নিচ্ছি যে ইন্টেরিয়র কলামের তুলনায় এক্সটেরিয়র কলাম হাফ শিয়ার ক্যারি করে। তার মানে ইন্টেরিয়র কলামটা এখানে মোর স্ট্রং এক্সটেরিয়র কলামের তুলনায়। যেহেতু এখানে কারণও আছে, দেখো ইন্টেরিয়র কলাম এক্সটেরিয়র কলামের তুলনায় স্ট্রং হবে অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এর দেখো এটার বাম পাশেও সাপোর্ট আছে, ডান পাশেও সাপোর্ট আছে, কিন্তু এক্সটেরিয়র কলাম গুলো জাস্ট অনলি ওয়ান সাইডে সাপোর্ট আছে। সো এ কারণে আমরা আসলে অ্যাজাম্পশন যেটা করেছি সেটা রাইট অ্যাজাম্পশন বলবো আমরা, মানে এই সেন্সে।
তো আমরা এখন দুইটা এক্সাম্পল দেখবো, একটা ওয়ান স্টোরি আর একটা হচ্ছে টু স্টোরি। দুইটা ফ্রেমের অ্যানালাইসিস দেখেই আমরা আজকের ক্লাস শেষ করব। দ্য ফলোইং এক্সাম্পলস illustrate how to apply portal method to analyze a building bend. যেমন এই যে এই এক্সাম্পলটা দেখো, the portal method of analysis can be used to approximately perform a lateral load analysis of this single story frame. খেয়াল করো এই ফিগারে যে ফ্রেমটা দেখানো হচ্ছে যে এখানে, এটা হচ্ছে সিঙ্গেল স্টোরি একটা ফ্রেম, অনেকগুলো টপ সেকেন্ডারি বিম আছে, বাট মেইন ল্যাটারাল লোড রেজিস্ট্যান্স ফ্রেম যেটা, এই যে ল্যাটারাল লোড এখানে উইন্ড বা আর্থকুয়েক লোড যখন আসবে তখন এই যে যে ফ্রেম ফর্ম করতেছে দেখো যে বেন্ট, এটা পোর্টাল একটা বেন্ট হয়ে গেল, সাপোর্ট হয়তো ফিক্সড বা পার্শিয়াল ফিক্সিটি আমরা অ্যাজিউম করতে পারি। এইটা তখন তোমাকে হচ্ছে রেজিস্ট, এই ল্যাটারাল লোড রেজিস্ট করবে হচ্ছে এই ফ্রেম যেটা, এটাকে আমরা পোর্টাল ফ্রেম বলতে পারি। বা এখানে যেহেতু বিল্ডিং আছে এটা একটা বিল্ডিং সিস্টেম। তো এই ল্যাটারাল লোডের আন্ডারে এখন আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে পারবো পোর্টাল মেথড ইউজ করে, যেহেতু এটা লো রাইজ মানে অনলি ওয়ান স্টোরি বিল্ডিং। তো এটা আবারও বলছি যেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস, এক্সাক্ট অ্যানালাইসিসের মেথড সিভিল ইঞ্জিনিয়ার বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে তার জন্য প্রযোজ্য। সেটা তোমরা ইন্টারেস্টেড হলে শিখে নিতে পারো, আমি হয়তো নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব সেখানেও সেগুলো। আমরা প্রথম এক্সাম্পলটা দেখে নেই। ডিটারমাইন অ্যাপ্রক্সিমেটলি the reactions at the base of the columns of the frame shown in figure 713a. Use portal method of analysis. তো এরা এখানে কোশ্চেনটাতে চাচ্ছে রিয়াকশনস এট দ্য বেজ অফ দ্য কলামস। দেখো খেয়াল করে রিয়াকশনস, তার মানে এখানে রিয়াকশনস কি কি রিয়াকশন আসতে পারে, আমরা সাপোর্ট দেখেই বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা ফিক্স সাপোর্ট। তো এই ফিক্স সাপোর্টে দেখো ভার্টিক্যাল রিয়াকশন যেমন আসতে পারে ওয়াই আসতে পারে, এখানে একটা ল্যাটারাল রিয়াকশন, হরিজন্টাল রিয়াকশন এক্স আসতে পারে, আবার যেহেতু ফিক্সড কানেকশন এখানে কিন্তু একটা মোমেন্টও আসতে পারে এম এ, এটাও আসতে পারে। যেহেতু ফিক্সড সাপোর্ট আমরা মোটামুটি দেখে এরকম বুঝতেছি। তো আমার এই কলাম গুলো, চারটা কলাম আছে বি এ, ডিসি, এফ ই এবং জিএইচ, এদের এই বেস পয়েন্ট গুলোতে রিয়াকশন নির্ণয় করতে হবে। তার মানে এ এক্স এর ভ্যালু, এ ওয়াই এর ভ্যালু, এম ও এর ভ্যালু, এরকম ভাবে চারটা যে সাপোর্ট আছে এ সি ই এইচ, এই চারটা পয়েন্টেই এই ভ্যালু গুলো নির্ণয় করতে হবে। তো এইটার যদি আমরা স্ট্যাটিক্যাল ডিটারমিনেসি এখন নির্ণয় করতে চাই, তাহলে আমার দেখো সাপোর্ট রিয়াকশন কয়টা আননোন আর এখানে ইকুয়েশন আমার কয়টা আছে। এখানে আমরা যদি বলি দেখো সাপোর্ট রিয়াকশন, তাহলে মোট আননোন হচ্ছে কয়টা, 1 2 3 চারটা সাপোর্টে, প্রত্যেকটা সাপোর্টে তিনটা করে আননোন। তাহলে আননোন রিয়াকশন হচ্ছে আমার টোটাল 3 4 12 12। সেখানে আমার এই যে আর মাইনাস 3n যদি লিখি সেটা কত হয়, আর n ইকুয়াল টু এখানে কত বলো, যেহেতু এটা ফিক্সড কানেকশন এই সবগুলা মিলিয়ে কিন্তু একটা মাত্র মেম্বার। খেয়াল করো যেহেতু প্রত্যেকটা এই যে বিম কলাম এগুলো মনোলিথিক্যালি কাস্ট, তাহলে n ইকুয়াল টু এখানে কিন্তু 1। যদি ইন্টারনাল কোনো হিন্স থাকতো তাহলে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা মেম্বার বলতে পারতাম, কিন্তু ওই যে এ বি, বিডি, ডিসি, সিডি, ডিএফ প্রত্যেকটা কানেকশনই দেখো ফিক্সড ডিজিট হয়, এখানে মেম্বার সংখ্যা হচ্ছে অনলি 1। তাহলে আর মাইনাস 3n যেটা সেটা ইকুয়াল টু কত হয়, 12 মাইনাস n হচ্ছে 3 টাইমস 1, তার মানে এখানে 9। তাহলে এই স্ট্রাকচারটা 9 ডিগ্রিতে ইনডিটারমিনেট, 9 ডিগ্রি ইনডিটারমিনেট। তার মানে এটাকে আমি যদি এখন ডিটারমিনেট করে অ্যানালাইসিস করতে চাই আমাকে 9টা অ্যাজাম্পশন করতে হবে। তো 9টা অ্যাজাম্পশন কি কি করব দেখো, 9টা অ্যাজাম্পশনের মধ্যে আমার প্রথম অ্যাজাম্পশন হচ্ছে প্রত্যেকটা গার্ডারের এই যে মিডল পয়েন্টে আমার হিঞ্জ হবে, তাহলে আমার 3টা অ্যাজাম্পশন হয়ে গেল। আবার আরেকটা অ্যাজাম্পশন করেছি আমরা প্রত্যেকটা কলামের মিডল পয়েন্ট আমার হিঞ্জ হবে, তাহলে আরো 4টা পেলাম, 4 আর 3 7টা পেয়েছি আমি, 7টা পেয়েছি। এখন আমার আরো 2টা লাগবে, মানে অ্যাটলিস্ট আরো 2টা লাগবে হচ্ছে এটার অ্যানালাইসিস করার, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট করার জন্য এটাকে। তো তার জন্য আমরা কি করেছি, এই যে দেখো ইন্টারনাল শিয়ার, এই যে ইন্টারনাল শিয়ার এখানে যদি ভি হয় তাহলে এখানে ইন্টারনাল কলাম, সরি মানে কলামের যে শিয়ার আর কি, এক কথায় কলামের শিয়ার, এক্সটার্নাল কলামের শিয়ার যদি বি হয় তাহলে ইন্টারনাল কলামের শিয়ার হবে 2b। তাহলে এখানে আমার আরো 2টা বা 4টা জামশান তুমি বলতে পারো।
ইন্টারনাল কলামের শেয়ার ফোর্স আমি জানি, এক্সটার্নাল কলামের শেয়ার ফোর্স আমি জানি। তাহলে এখানে ৪ টা শেয়ার ফোর্স আমি অলরেডি জানি। তাহলে আমার মোট নন মানে কয়টা অ্যাজাম্পশন করলাম আমি? অ্যাজাম্পশন করলাম হচ্ছে ৭, আরো হচ্ছে ৪ টা। ৭ আর ৪ ১১। অথবা তুমি যদি শুধু এই যে 2v কে একটা ধরো আর ২ টা v কে একটা ধরো, তাও ৯। তাহলে দেখো r-3n, মানে ৯ টা অ্যাজাম্পশন আমার দরকার ছিল, আমি সেখানে ৯ টা বা ১১ টা অ্যাজাম্পশন করে ফেলেছি। তার মানে আমার স্ট্রাকচারটা এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে যাচ্ছে। তাহলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হলেই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সামেশন fx ইকুয়াল টু 0, সামেশন fy ইকুয়াল টু 0 আর সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0, এই ৩ টে ইকুয়েশন ইউজ করে আমি এই বিল্ডিং ফ্রেমের অ্যানালাইসিস করতে পারবো। আর অ্যানালাইসিস করা মানেই কিন্তু এটার অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট নির্ণয় করা। যদি কোথাও টরশনাল ইফেক্ট আসে, টরশনটা নির্ণয় করা। তো আমরা সেই অ্যানালাইসিস মানে কি মিন করি সেটাও বলেছি। এখানে বিল্ডিং ফ্রেমের অ্যানালাইসিস মানে হচ্ছে এটা লোডের আন্ডার এই ফ্রেমটাকে অ্যানালাইসিস করে তার শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ভ্যালু নির্ণয় করা। কখনো কখনো টরশন আসে, বাট ওটা হচ্ছে সেকেন্ডারি। তো আমরা অ্যাকচুয়ালি দেখো খেয়াল করে, এই যে এক্স যেটা, সেটা হচ্ছে এক্স যেটা, সেটাই কিন্তু আমার এ বি কলামের অ্যাক্সিয়াল ফোর্স হবে। আমি ভুল বলছি, সরি। এ ওয়াই যেটা, সেটা হবে এ বি কলামের অ্যাক্সিয়াল ফোর্স। এ এক্স যেটা, সেটা হবে এ বি কলামের শিয়ার ফোর্স এট পয়েন্ট এ। অনুরূপভাবে এম এ যেটা, সেটাই হবে কিন্তু দেখো কলামের মোমেন্ট। তো এভাবে আমি কিন্তু প্রত্যেকটা কলামের অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতেছি। আবার এখানে বিমেরটা চাই নাই, বাট তোমার জন্য কোশ্চেন থাকতে পারে, অ্যানালাইজ দ্য বিল্ডিং ফ্রেম আন্ডার দ্য ফলোইং ল্যাটারাল লোড, ইউজ পোর্টাল মেথড, এরকম ভাবে বলা হলো। তার মানে প্রত্যেকটা কলামের এবং প্রত্যেকটা বিমের অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তোমাকে দেখাতে হবে। আমি সেইটাই তোমাদের দেখাবো, যদিও বা এরা শুধুমাত্র কলামের বেজে রিয়াকশন ভ্যালু গুলা চেয়েছে। আমি পুরো বিল্ডিং ফ্রেমটা অ্যানালাইসিস করে দেখাবো। তার মানে প্রত্যেকটা বিম এবং প্রত্যেকটা কলামের অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কত আসে সেটা আমরা ডায়াগ্রামেট্রিক্যালি দেখাবো। দেখো, তো সেটার জন্যই আমাদের ওই যে আমি প্রথমেই এটাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট যে হয়ে গেল বা করে নিলাম, সেটা তোমাদের বোঝালাম। এবং সেইটাই দেখো গ্রাফিক্যালি যে বি ফিগারে দেখানো আছে। তো গ্রাফিক্যালি বি ফিগারে যখন দেখাইলাম, দেখানোর পরে আমি যে প্রত্যেকটা কলামের মিড বরাবর পিন্স দিয়ে ফ্রি বডি করে শুধুমাত্র উপরের পার্টটুকু দেখাচ্ছি। দেখো খেয়াল করে, বি ফিগারে শুধুমাত্র এই যে আই বি, তারপরে ডি জে, এফ কে, জি এল, এই যে এই পার্টটুকু, উপরের পার্টটুকু শুধুমাত্র দেখাচ্ছি আমরা, ঠিক আছে? ফ্রি বডি করে উপরের পার্টটুকু ফ্রি বডি করে আমরা শুধু দেখাচ্ছি। এইটাই এখানে দেখানো হলো। এবং দেখো খেয়াল করে, এই যে যে হিঞ্জ পয়েন্ট, এক্সটার্নাল কলামের শেয়ার ফোর্স হচ্ছে বি, তাহলে ইন্টারনাল কলামের শেয়ার ফোর্স হচ্ছে 2v। ইন্টারনাল কলামের শেয়ার ফোর্স এখানে এই যে 2v, এবং এক্সটার্নাল কলামের শেয়ার ফোর্স হচ্ছে b। এখন এই শেয়ার ফোর্স গুলোর ডিরেকশন কোন দিকে হবে সেটা আমি বুঝবো আমার এক্সটার্নাল লোডের ডিরেকশন কোন দিকে আছে তার থেকে। আমার এক্সটার্নাল লোড দেখা যাচ্ছে যে এই বি পয়েন্টে কাজ করছে হচ্ছে 1200 পাউন্ড। তাহলে নিশ্চয়ই সামেশন অফ হরাইজন্টাল ফোর্স যদি করি, তার ইকুইলিব্রিয়াম অর্জন করার জন্য নিশ্চয়ই যে ভি টু ভি ফোর্স যেগুলো আছে সেগুলোকে লেফটওয়ার্ড ডিরেকশনে কাজ করতে হয়। এখন এই প্রত্যেকটা ভি এর ভ্যালু কত হবে সেটা আমরা এই ইকুয়েশন থেকে নির্ণয় করব। অনুরূপ ভাবে দেখো, এই যে এই আই পয়েন্টের যে অ্যাক্সিয়াল ফোর্স, তার মানে এই কলামের যে অ্যাক্সিয়াল ফোর্স এই যে আই ওয়াই দিয়ে দেখানো আছে, যে কলামের যে অ্যাক্সিয়াল ফোর্স সেটা জে ওয়াই দিয়ে দেখানো হলো, কে ওয়াই দিয়ে কে পয়েন্টের যে অ্যাক্সিয়াল ফোর্স, তার মানে যে এফ ই কলামের কে পয়েন্টে যে অ্যাক্সিয়াল ফোর্স সেটা কে ওয়াই দিয়ে দেখানো। তার মানে হিঞ্জ গুলাতে আসলে বেসিক্যালি হিঞ্জ, তার মানে এখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট 0, যে জন্য এখানে বেন্ডিং মোমেন্ট দেখানো হয় নাই। আবারও খেয়াল করো, এগুলা কিন্তু হিঞ্জ পয়েন্ট অফ ইনফ্লেকশন, যেখানে বেন্ডিং মোমেন্ট 0, সে কারণে এখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট সাইন দিয়ে দেখানো হয় নাই। বাট হরাইজন্টাল রিয়াকশন এবং ভার্টিক্যাল রিয়াকশন আসতে পারে হিঞ্জ পয়েন্টে, সেইগুলাই কিন্তু তোমার অ্যাকচুয়ালি এই যে এবি আই পয়েন্টের যে রিয়াকশন, ভার্টিক্যাল রিয়াকশন আই ওয়াই, সেটাই কিন্তু আমার বেসিক্যালি যে এবি পয়েন্টের এবি কলামে দেখবে অ্যাক্সিয়াল ফোর্স হয়ে যাবে। তো আমরা সেখানে যাচ্ছি, পর্যায়ক্রমে যাই। আর উপরের পার্টে দেখো এম পয়েন্ট এখানে একটা হিঞ্জ দেখানো হয়েছে, এই যে এন পয়েন্টের হিঞ্জ এখানে দেখানো, ও পয়েন্টের হিঞ্জ এখানে দেখানো। তো এটা হচ্ছে আমার উপরের পার্টের ফ্রি বডি করলাম। এরপরে আমি আবার এই যে শুধুমাত্র এইটুকুর ফ্রি বডিও করব, মাঝখানে এইটারও ফ্রি বডি করব, প্রত্যেকটার এরকম ভাবে ফ্রি বডি করব অ্যানালাইসিস করার জন্য। দেখবা আমরা সামনেই পরের পেজে আসছে, আমাদের প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ফেলবো পরে। তো সেই আলাদা করার পূর্বে আমি আসলে এই ফ্রেমটার জন্য আমার ওই যে
সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 লিখতে চাই। 0 লিখলে এখন কি আসে দেখো, ল্যাটারালি লেফটওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে এই একটা ভি, 2v, 2v, ভি, তার মানে আলটিমেটলি 6v। দেখো লেফট ডিরেকশনে কাজ করতেছে 6v, আর রাইট ওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে হচ্ছে অনলি 1200 পাউন্ড। তাহলে এটা ইকুয়াল টু 0 হচ্ছে। আচ্ছা, এটা নট ইকুয়াল টু নয়, এটা ইকুয়াল টু 0। এটা ইকুয়াল টু 0, 6v মাইনাস 1200 পাউন্ড। তাহলে ভি ইকুয়াল টু এখানে কত আসে, 200 পাউন্ড। তার মানে এক্সটার্নাল প্রত্যেকটা এক্সটার্নাল কলাম 200 পাউন্ড শেয়ার ফোর্স ক্যারি করে, আর প্রতিটা ইন্টারনাল কলাম তাহলে দেখো এই যে 400 পাউন্ড শেয়ার ফোর্স ক্যারি করবে। তার মানে আমি ভি এর ভ্যালু কিন্তু অলরেডি পেয়ে গেলাম। তার মানে এই যে আই পয়েন্টে ভি এর ভ্যালু, এই যে হরাইজন্টাল যে ফোর্সটা কাজ করতেছে যেটা আসলে কলামের জন্য শেয়ার ফোর্স, বাট আই পয়েন্টের হরাইজন্টাল রিয়াকশন সেটা হচ্ছে 200 পাউন্ড। আই পয়েন্টে যে পয়েন্টের হরাইজন্টাল রিয়াকশন আমি 2v ইকুয়াল টু 400 পাউন্ড পেয়ে গেলাম। অনুরূপভাবে কে পয়েন্টেও 400 পাউন্ড কাজ করবে। অনুরূপভাবে এই যে এল পয়েন্ট যেটা সেখানেও তাহলে 200 পাউন্ড হরাইজন্টাল রিয়াকশন কাজ করবে। তো আমি এই ইকুয়েশন থেকে দেখো এই যে যে হিঞ্জ পয়েন্ট গুলো সেগুলোর হরাইজন্টাল রিয়াকশনটা পেয়ে গেলাম একটা ইকুয়েশন থেকেই। এখন আমার টার্গেট হচ্ছে আমি কিভাবে তাহলে এই যে আই ওয়াই, জে ওয়াই, কে ওয়াই এবং এল ওয়াই পাবো। আর এইগুলো যদি পেয়ে যাই তাহলে এই যে ইন্টারনাল হিঞ্জ গার্ডারে যেগুলো আছে, গার্ডারে যেগুলো ফর্ম করেছে সেইখানে সেই পয়েন্ট গুলাও আমি আসলে আলটিমেটলি যে এম পয়েন্টে তাহলে হরাইজন্টাল রিয়াকশন কত, ভার্টিক্যাল রিয়াকশন কত সেগুলো পেয়ে যাব। তার মানে বিমের অ্যাক্সিয়াল ফোর্স, বিমের শেয়ার ফোর্স কত সেগুলো পেয়ে যাব। আর এই কলামের বিমের অ্যাক্সিয়াল ফোর্স শেয়ার ফোর্স যদি পাই তাহলে বিমের কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাও পেয়ে যাব। দেখো সেটা এখন কিভাবে পাই। তো এইখান থেকে আমি তাহলে দেখো প্রত্যেকটা কলামেরই শেয়ার ফোর্স আমি অলরেডি পেয়ে গিয়েছি। তার মানে প্রত্যেকটা কলামের যে হিঞ্জ সেখানে হরাইজন্টাল রিয়াকশন আমি এটা পেয়ে গেলাম। এখন জাস্ট এই যে লেফট পার্টটুকু খেয়াল করো, কোন পার্ট দিয়ে আমি আসলে শুরু করব। অ্যাজ এ রুল অফ থাম, যেই পয়েন্টটাতে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা আছে সেই পয়েন্ট দিয়ে আমি আসলে এই ফ্রি বডি শুরু করব। খেয়াল করো, আমি তো একটা টোটাল টপ পার্টের একটা ফ্রি বডি করে এখান থেকে যে প্রত্যেকটা জয়েন্টের শিয়ার ফোর্স ভ্যালু পেয়ে গেলাম। এখন আমি কোন এলিমেন্টটাকে আলাদা আলাদা করব, বাকি যে আননোন গুলো আছে সেগুলো নির্ণয় করার জন্য কোন এলিমেন্ট গুলোকে আলাদা করব। তো রুল অফ থাম্ব হচ্ছে যে পয়েন্ট আমার এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা হবে সেই এলিমেন্টটাকে আমি প্রথমে আলাদা করব। তার মানে দেখো আমার জন্য এই যে এই এলিমেন্টটা হচ্ছে, এবং এই এলিমেন্টটা মেইন স্ট্রাকচারে যদি দেখি সেটা হয় হলো আইবিএম। এই যে এই পার্টটুকু যেখানে আসলে এক্সটার্নাল লোড আছে সেই পয়েন্টটাই ফার্স্ট কনসিডার করব, সেই পয়েন্টটার ফ্রি বডি ফার্স্ট নিব। তাহলে আইবিএম এই এলিমেন্টটাকে আমি সেপারেট করে ফেলবো, এবং সেটাই দেখো এখানে এই যে আইবিএম এই সি ফিগারে দেখানো আছে। দেখো আই, এই যে আই বি এম। তো আইবিএম এর মধ্যে আমি এখনো দেখো এই এম ওয়াই কিন্তু এখনো জানি না। এখানে যে অলরেডি পরে নির্ণয় করছে তাই লিখেছে, আমি এখনো জানি না। আমি শুধু জানি হচ্ছে এই 200 পাউন্ড আর এই 1200 পাউন্ড। আর এই যে বাকি আই ওয়াই ও জানি না এখনো, এম ওয়াই ও জানি না, এম এক্স ও কিন্তু জানি না। এবং এখানে খেয়াল করো এম ওয়াই মানে কিন্তু বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস নয়, এম এক্স মানে কিন্তু বেন্ডিং মোমেন্ট অ্যাবাউট এক্স অ্যাক্সিস নয়। এখানে জাস্ট এম পয়েন্টের ফোর্স দেখানো হচ্ছে, এবং ফোর্স গুলার ডিরেকশন দেখো এম ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে, এম এক্স হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে। এই যে আই এক্স যেটা ছিল দেখো আই এক্স ইকুয়াল টু আমরা 200 পাউন্ড অলরেডি পেয়ে গিয়েছি আই এক্স। আর আই ওয়াই যেটা সেটা এখনো জানি না, আমি নির্ণয় করব। অনুরূপভাবে এম ওয়াই ও জানি না, এম এক্স ও জানি না, আমি শুধুমাত্র এই যে 1200 পাউন্ড বি পয়েন্টে কাজ করছে সেটা জানি। আর এই যে আগের আগের যে ইকুয়েশন লিখেছি সেখান থেকে আই এক্স ইকুয়াল টু 200 পাউন্ড জানি। তো এই যে যে ফ্রি বডিটা করলাম দেখো এই ফ্রি বডিতে আমি এখন সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0 এটা করতে পারবো। দেখো এখন এটাই যে ফ্রি বডি হয়ে গেল এবং এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। তো আমি যদি এখন দেখো সামেশন অফ এফ এক্স যদি লিখি, এইটার জন্যই আমি এখানে লিখি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তাহলে কি পাওয়া যায় দেখো এম এক্স ইকুয়াল টু কত পাউন্ড কাজ করবে, তোমরা দেখেই বুঝতে পারতেছো যে আমার এখানে তিনটা হরাইজন্টাল ফোর্স আছে। একটা হলো এই যে 1200 পাউন্ড, একটা হচ্ছে 200 পাউন্ড, এবং সেই দুইটা দেখো
নেট যে অ্যামাউন্ট সেটা কিন্তু এখানে 1000 পাউন্ড রাইটওয়ার্ড, তাহলে এমএক্স টাকে নিশ্চয়ই লেফটওয়ার্ড কাজ করাতে হবে, সেই জন্য লেফটওয়ার্ড ডিরেকশনে দেখিয়ে দেখো এই যে 1000 পাউন্ড দিয়ে দিল, 1200 মাইনাস 2200 ইকুয়াল টু 1000 পাউন্ড, এবং এটা কাজ করতেছে কিন্তু লেফটওয়ার্ড ডিরেকশনে। তাহলে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স থেকে আমি পেয়ে গেলাম এমএক্স ইকুয়াল টু 1000, 1200 মাইনাস 200 পাউন্ড ইকুয়াল টু 1000 পাউন্ড। অনুরূপ ভাবে এখন আমি যদি ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, তাহলে দেখো আই ওয়াইও জানি না, এম ওয়াই কোন ডিরেকশনে কাজ করবে সেটাও জানি না, তাহলে আমি পাবো না। তাহলে সেটা আমি লিখবো না, বরং আমি লিখবো হচ্ছে মোমেন্ট নিব এম পয়েন্টে, সামেশন অফ মোমেন্ট এট এম ইকুয়াল টু 0 লিখবো। এম পয়েন্টের রেসপেক্টে, যে এই পয়েন্টের রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট আমি লিখবো, এই পয়েন্টের রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট এই যে 1200 পাউন্ডও দিতে পারে না, 1000 পাউন্ডও দিতে পারে না, শুধুমাত্র দিতে পারে এই যে আই এক্স এবং আই ওয়াই যে তারা। এবং এই ডিস্টেন্স গুলো আমি জানি, দেখো অলরেডি আমার মেইন ফ্রেম থেকে দেখে আসতে পারি আমরা এই ডিস্টেন্স গুলো। দেখো এই যে এই বিল্ডিং ফ্রেমের হাইট হচ্ছে 12 ফিট, আর এই ল্যাটারাল ডিস্টেন্স এটা হচ্ছে 16 ফিট। তাহলে মিডিল পজিশন এই যে এটা হবে 6 ফিট, এটা হবে 8 ফিট ডিস্টেন্সে, আর হাইট হবে হচ্ছে 6 ফিট ডিস্টেন্সে বি পয়েন্ট থেকে। এখানে সেইভাবে দেখো 8 ফিট আর 6 ফিট এখানে দেখানো আছে। তো আমি এম পয়েন্টে যদি এখন বেন্ডিং মোমেন্ট নেই, তাহলে আই এক্স কাজ করে ক্লকওয়াইজ, সেখানে আই ওয়াই কাজ করে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে জাস্ট আমি এরকম লিখতে পারি যে আই ওয়াই টাইমস হচ্ছে এম পয়েন্ট থেকে মোমেন্টাম 8 ফিট মাইনাস আই এক্স কাজ করছে রাইট ডিরেকশনে, ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে সেটা মাইনাস হবে 200 টাইমস হচ্ছে এটার ডিস্টেন্স 6 ফিট ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি আই ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি, আই ওয়াই এর ভ্যালু পাবো 1200 ডিভাইডেড বাই 8, 1200 ডিভাইডেড বাই 8 করলে 150 পাউন্ড, 150 পাউন্ড। তাহলে দেখো আমি আই ওয়াইটা পেয়ে গেলাম। এখন আমি যদি সামেশন অফ এফ ওয়াই করি, তাহলে আমি এম ওয়াইটা পেয়ে যাব। দেখো আপওয়ার্ড ডিরেকশনে, সরি ভার্টিক্যাল ডিরেকশনে শুধুমাত্র আই ওয়াই কাজ করছে আর এম ওয়াই কাজ করছে। তাহলে এফ ওয়াই ইকুয়াল টু 0 যদি করি, এম ওয়াই ইকুয়াল টু আই আই ওয়াই হবে, এবং ডিরেকশন হবে উল্টা। দেখো আই ওয়াই নিচের ডিরেকশনে কাজ করছে, তাহলে এম ওয়াইটা কাজ করবে উপরের ডিরেকশনে। এখন এখানে একটা কথা হলো যে আমি তো শুরুতে এখানে এই আই ওয়াইটা ডাউনওয়ার্ড ডিরেকশনে দেখাচ্ছি, কিন্তু আমি কিভাবে বুঝবো যে এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে? আমি অন্তত আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা যদি বুঝতে না পারো, তাহলে তুমি এটাকে রাইটওয়ার্ড আপওয়ার্ড ডিরেকশনে ধরে ক্যালকুলেশন করে দেখো, দেখো আই ওয়াই এর ভ্যালু মাইনাস আসবে। তো মাইনাস আসা মানেই আমি যে ডিরেকশন এটাকে অ্যাজিউম করেছি তার অপোজিট ডিরেকশন এটা অ্যাকচুয়ালি কাজ করছে। তো কেউ যদি ভুল করে অন্য ডিরেকশনে দেখিয়েও ফেলো, সেটা কিন্তু ভুল নয়। তোমার ভ্যালু দেখবা যে পজিটিভ যে জায়গায় নেগেটিভ চলে আসবে, তুমি যে ডিরেকশনে ধরেছো সেটা সেই ডিরেকশনে কাজ না করলে নেগেটিভ চলে আসবে, নেগেটিভ আসলে সেটাকে চেঞ্জ করা সেই ডিরেকশনে নিয়ে নিবা। তো এখানে এম ওয়াই ইকুয়াল টু আই ওয়াই হবে, এবং যার ভ্যালু হচ্ছে 150 পাউন্ড। সে কারণেই দেখো এখানে এম ওয়াই ইকুয়াল টু 150 পাউন্ড লিখে দিল। এম ওয়াই আমি এই এলিমেন্ট থেকে দেখো, তাহলে এম পয়েন্টের অ্যাক্সিয়াল ফোর্স শিয়ার ফোর্স জানি। এই যে দেখো এম পয়েন্টের অ্যাক্সিয়াল ফোর্সও জানি, শিয়ার ফোর্সও জানি, বা এম পয়েন্টের রিয়াকশন জানি। অনুরূপভাবে আই পয়েন্টের রিয়াকশন জানি। আমি যে হিঞ্জ গুলো ফর্ম করেছি আমার কলামে এবং বিমে, সেই হিঞ্জ গুলোতে আমি হিঞ্জের যে রিয়াকশন সেইগুলা পেয়ে গেছি। এখানে বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু কত? 0। হিঞ্জ যেহেতু মোমেন্ট ইকুয়াল টু 0, কিন্তু এম এম ইকুয়াল টু 0। অনুরূপভাবে এই যে এই পয়েন্টে যদি তুমি বেন্ডিং মোমেন্ট দেখাতে চাও দেখাতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউডটা হচ্ছে 0, এটা আসলে নাই, এই বেন্ডিং মোমেন্ট এখানে নাই। তাহলে এম আই যদি আমি লিখি যে আই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত, সেটা কিন্তু 0। এবং সেজন্যই দেখো এখানে এই যে আমি এটা লিখতে পেরেছি, সামেশন অফ মোমেন্ট এট এম ইকুয়াল টু 0। কেন লিখেছিলাম? যেটা যেহেতু এটা হিঞ্জ, সেজন্যই এখানে বেন্ডিং মোমেন্ট 0, এই কারণে কিন্তু আমি এটা 0 লিখতে পেরেছি। তো এইভাবে আমি তাহলে একটা এলিমেন্টের, ছোট্ট একটা এলিমেন্টের অ্যানালাইসিস করে প্রত্যেকটা জয়েন্টের শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স সব বের করে ফেললাম, আর বেন্ডিং মোমেন্ট তো 0 আমি জানি। তো এখন দেখো পরের ডি ফিগারে গিয়ে, যে ফিগার ডি তে আমি চলে যাচ্ছি তারপরের যে সেগমেন্ট সেইটাতে।
তার মানে এখানে আমি আইবিএম সেগমেন্টের অ্যানালাইসিস করে ফেলেছি, এই সেগমেন্টের অ্যানালাইসিস করে ফেলেছি। আমি এখন আসবো এইটাতে। তার মানে এম ডি এন জে, এন এম ডি এন জে, দেখো সেই সেই এলিমেন্টটাই আসছে কিনা। ডি ফিগারে দেখো এম, এই যে এখানে হচ্ছে ডি, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে এই যে জে, এই এলিমেন্টটাতে চলে আসবো। তো তাহলে দেখো এম, এই এম জয়েন্টটাই কিন্তু এখানে আসছে। এম জয়েন্টের লেফট এলিমেন্টে দেখো এম ওয়াই ছিল আপওয়ার্ড ডিরেকশনে 150 পাউন্ড। তাহলে আমরা জানি জয়েন্টের ইকুইলিব্রিয়ামের জন্য একটা এলিমেন্টে যদি আপওয়ার্ড কাজ করে তাহলে অপর এলিমেন্টে তার অপোজিট ডিরেকশনে কাজ করাতে হয়। তাহলে এই লেফট সাইডের এলিমেন্টে এম ওয়াইটা কাজ করেছিল 150 পাউন্ড আপওয়ার্ড, তাহলে নিশ্চয়ই ওই জয়েন্টেই রাইট সাইডের এলিমেন্টে কাজ করবে 150 পাউন্ড ডাউনওয়ার্ড। অনুরূপভাবে এম পয়েন্টে হরাইজন্টাল ফোর্স লেফট এলিমেন্টে কাজ করেছিল 1000 পাউন্ড লেফটওয়ার্ড, তাহলে নিশ্চয়ই ওই একই পয়েন্টে হরাইজন্টাল ফোর্স কাজ করবে 1000 পাউন্ড রাইটওয়ার্ড। তাহলে এই দুইটা ফোর্স কিন্তু আমি লেফট এলিমেন্ট থেকে অলরেডি জানি, এটা আমার জানা। কিন্তু এখানে জি পয়েন্ট, এই যে পয়েন্টের ভার্টিক্যাল ফোর্স কত, হরাইজন্টাল ফোর্স কত, সেটা আমি জানি না। অনুরূপভাবে রাইট সাইডে যে এই যে এন পয়েন্ট, সেটার অ্যাক্সিয়াল ফোর্স কত আমি এখনো জানি না, সেখানে ভার্টিক্যাল ফোর্স কত সেটাও আমি এখন জানি না। এই চারটা আমাকে নির্ণয় করতে হবে এখন। তো তার জন্য কার সাহায্য নিব? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। একবার সামেশন এফ এক্স ইকুয়াল টু 0 লিখবো, একবার এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখবো, একবার মোমেন্ট ইকুয়াল টু 0 লিখবো। আমার এখানে তাহলে যে যে চারটা আননোন আছে সেই চারটার ভ্যালু আমি পেয়ে যাব। দেখো কিভাবে পাই। আমি সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করব। আচ্ছা, প্রথমে হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করাচ্ছে, আমার মনে হয় প্রথমে সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু সামেশন অফ বেন্ডিং মোমেন্ট এট এন ইকুয়াল টু 0 লিখলে আমার ক্যালকুলেশন কম লাগবে। দেখো তুমি, আমি প্রথমে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স নিতে চেয়েছিলাম, তা না নিয়ে এন নিয়ে মোমেন্ট এট এন ইকুয়াল টু 0 লিখলাম। আমার উদ্দেশ্য হলো, দেখো আমি যদি মোমেন্ট এট এন নেই তাহলে এন ওয়াই এন এক্স 0 হয়ে যায়। আমি হচ্ছে এই যে জে জি এর ভ্যালুটা জানি না, আবার জে ওয়াই এর ভ্যালু জানি না, এখানে একটা আননোন থেকে যায়। কিন্তু যদি আমি সামেশন অফ হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করতাম তাহলে সেখানেও দেখো এন এক্স ও জানি না, আবার এই যে জে এক্স যেটা সেটা কিন্তু, ও সরি আমি ভুল করেছি, জে এক্স যেটা সেটা কিন্তু আমি জানি। তাহলে এখানে এম এন নেই আর এফ এক্স ইকুয়াল টু 0 নেই, যেটাই নেই না কেন আমি একটা ভ্যালু না একটা ভ্যালু পেয়ে যাব। আমি আমি আসলে যেটা বলতে চেয়েছিলাম সেটা আসলে এরকম। আবারও ক্লিয়ার করি যদি বুঝতে ভুল হয়। এই যে পয়েন্টের হরাইজন্টাল রিঅ্যাকশন সেটা কিন্তু আমি জানি, যে আমার আগের ফর্মুলা থেকেই নির্ণয় করা আছে। দেখো এখানে আমি অলরেডি নির্ণয় করে রেখে আসছি যে পয়েন্টের যে শেয়ার ফোর্স সেটা ছিল কিন্তু এই যে 400 পাউন্ড। তাহলে এই 400 পাউন্ড আমি জানি। তাহলে এখানে আমি আইদার সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 লিখি, তাহলে যেমন আমার এই যে এন এক্স পাওয়া সম্ভব এটা লিখলে, আর এন পয়েন্টে যদি বেন্ডিং মোমেন্ট নেই তাও কিন্তু এই যে জে ওয়াইটা পাওয়া সম্ভব। আমি দেখাচ্ছি কিভাবে পাওয়া যায়। তো যেটাই আগে পরে লিখো না কেন, ইটস নট এ প্রবলেম। সো তুমি যেটা আগে লিখো সেটাতেই তুমি অন্য একটা আননোন ভ্যালু পেয়ে যাবে। যেমন আমি প্রথমে যদি এন পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নেই, সেখান থেকে আমি কি পাচ্ছি? এন পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিলে দেখো এন পয়েন্টের রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট করতে পারে এই যে এই 150 পাউন্ড, এটা এন্টি ক্লকওয়াইজ। আর হচ্ছে জে ওয়াই কোন ডিরেকশনে কাজ করবে আমি জানি না, ধরে নিলাম যেটা ডাউনওয়ার্ড কাজ করবে, তাহলে জে ওয়াই এখানে ডাউনওয়ার্ড দেখালাম। তাহলে 150 পাউন্ড আর হচ্ছে যে জে ওয়াই যেটা সেটাও নিচের দিকে কাজ করতেছে। আর এই যে জে এক্স যেটা হরাইজন্টাল ফোর্স 400 পাউন্ড, সেটা কিন্তু ক্লকওয়াইজ কাজ করবে। তো এই তিনটা ফোর্সই কিন্তু বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট করবে। এন এক্স এন ওয়াই এটা যেহেতু ওই পয়েন্ট দিয়ে পাস করছে, মোমেন্টাম 0, অনুরূপভাবে যে 1000 পাউন্ড সেটাও কিন্তু ওই পয়েন্টের মধ্যে দিয়ে পাস করবে। তো তাহলে তার বেন্ডিং মোমেন্টও 0। তাহলে আমি এন পয়েন্টের রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট নিচ্ছি এজন্যই যাতে করে আমার দেখো দুইটা নন আর একটা হচ্ছে আননোন, এই যে জে ওয়াইটা আমি এখন পেয়ে যাব। কিন্তু যদি তুমি বলো যে স্যার আমি এম পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিব প্রথমেই, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু ক্যালকুলেশন বেশি করতে হবে। কেন? দেখো এম পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিলে এই যে এই 150 পাউন্ড 1000 পাউন্ড এটা 0 হচ্ছে, এন এক্সটা 0 হচ্ছে, তোমার জে ওয়াই ও আননোন আর হচ্ছে এন ওয়াই ও আননোন, দুইটা আননোন থেকে যাচ্ছে কিন্তু তোমার ইকুয়েশন পাচ্ছ একটা। তার মানে এই ইকুয়েশন একটা রেখে যেতে হবে, আরো দুইটা ইকুয়েশন লিখে তারপর আবার এই ইকুয়েশনে ব্যাক করতে হবে।
সেটা আমি অ্যাভয়েড করতে চাই না। আমরা এইজন্যই বেন্ডিং মোমেন্টটা এমন পয়েন্টে নেই, যেই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিলে বেশি সংখ্যক আননোন ফোর্স 0 হয়। যে পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিলে বেশি সংখ্যক আননোন ফোর্স এর কন্ট্রিবিউশন 0 হয়ে যায়, সেই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নেই। এজন্য আমি কিন্তু এন পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিচ্ছি, এম পয়েন্টে নিচ্ছি না। কারণ এম পয়েন্টে ফোর্স আমি জানি, এন পয়েন্টের ফোর্স গুলো এখনো আমি জানি না। তার মানে এই ২ টা ফোর্স 0 হয়ে যাবে যদি আমি এন পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নেই। তো আমি এন পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। তাহলে এন পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিলে দেখো যে ওয়াই ফোর্সটা কাজ করছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, তাহলে সেটা যদি আমি পজিটিভ ধরি, তাহলে যে ওয়াই টাইমস হচ্ছে মোমেন্টাম, এখান থেকে এইটুকু হলো 8 ফিট। আর এইটার ডিরেকশনে দেখো আমার এই যে 150 পাউন্ড যেটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতেছে, সেটা এর সাথে পজিটিভ হয়ে যাবে। তাহলে 150 টাইমস হচ্ছে মোমেন্টাম, দেখো 8 ফিট আর 8 ফিট মোট হচ্ছে 16 ফিট। আর এইখানে যে 400 পাউন্ড বাট যে এক্স ফোর্স আছে, সেই ফোর্সটা কিন্তু কাজ করতেছে ক্লকওয়াইজ। এই যে এটা ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে এন পয়েন্টে, তাহলে সেটা হবে মাইনাস। তাহলে মাইনাস 400 টাইমস হচ্ছে এই যে দেখো মোমেন্ট টার্ম, এটা হচ্ছে 6 ফিট। তো ইকুয়াল টু 0 লিখলাম। এখান থেকে আমি যে ওয়াই এর ভ্যালু পাবো, যে 16 টাইমস 150 করলে হয় 150 টাইমস 16 মাইনাস 400 টাইমস 6 ইকুয়াল টু 0। তাহলে যে ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে যাব হচ্ছে 0। এখান থেকে আমরা পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু 0। এখানে এজন্য এটা 0 লেখা আছে দেখো। তার মানে দেখো পোর্টাল মেথডে আমরা এখানে আসলে বলতে পারবো যে পোর্টাল মেথডে ইন্টারনাল কলাম গুলোতে অ্যাক্সিয়াল ফোর্স 0 আসবে দেখবা, যদি ইরেগুলারিটি না থাকে। তাহলে যে ওয়াই ইকুয়াল টু 0 পেয়ে গেলাম, আমি এখন সামেশন অফ এফ এক্স লিখতে পারি, সামেশন অফ এফ ওয়াই লিখতে পারি। তো সামেশন এফ এক্স যদি লিখি, আমি এখানে লিখি সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু কত হয়। হরাইজন্টাল ফোর্স দেখো আমি মোটামুটি বুঝতে পারছি যে এখানে 1000 পাউন্ড রাইট ওয়ার্ড কাজ করছে, আর এখানে 400 পাউন্ড লেফট ওয়ার্ড কাজ করছে। তাহলে নিশ্চয়ই এন্ড পয়েন্টে রিমেইনিং পার্টটা লেফট ওয়ার্ডই কাজ করতে হবে। 1000 মাইনাস 400 ইকুয়াল টু 600। তার মানে এন এক্স যেটা, সেটা ইকুয়াল টু আমরা এরকম ভাবে লিখতে পারি, লেফট ওয়ার্ড ডিরেকশনে কাজ করবে 1000 মাইনাস হচ্ছে 400 পাউন্ড, তাহলে থাকে হচ্ছে আর 600 পাউন্ড। এভাবে আমরা এন এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 লিখো, এফ ওয়াই ইকুয়াল টু 0 লিখো। দেখো তাহলে এন ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবে, এন ওয়াই ইকুয়াল টু, এবং এটা যে আপওয়ার্ড কাজ করবে সেটা আমি দেখে বুঝতেছি যে এখানে 0 ফোর্স কাজ করতেছে হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, আর 150 পাউন্ড যেটা সেটা লেফট সাইডে যে ডাউনওয়ার্ড কাজ করছে, তাহলে নিশ্চয়ই ইকুইলিব্রিয়ামের জন্য এই ফোর্সটা কাজ করতে হবে আপওয়ার্ড, এবং এটার ম্যাগনিটিউড হবে জাস্ট এই যে 150 পাউন্ড। যেহেতু ইকুয়াল, আমি আর এত ডিটেইল লিখছি না, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারো এখন। তো এভাবে তাহলে দেখো আমি যে ওয়াই এর ভ্যালুটাও পেয়ে গেছি, এন এ ওয়াই এর ভ্যালুটা পেয়ে গেলাম, এন এক্স এর ভ্যালুটাও পেয়ে গেলাম। তো এখানে 3টা আননোন ছিল, 3টা আননোনই আমি পেয়ে গেছি। একই ভাবে আমরা এখন এই যে ও পয়েন্টে চলে যাব। ও পয়েন্ট সংশ্লিষ্ট যে, ও না সরি এফ আর কি, এন এফ ও কে, এই যে এই এলিমেন্টটা তো যদি চলে যাই কি পাবো, সেম জিনিস পাবো, শুধুমাত্র ডিফারেন্সটা আসবে দেখো ওই যে অ্যাক্সিয়াল ফোর্সে আসলে। তো এন পয়েন্টে এখানে আমি কি কি পেয়ে আসছি সেইটাই কিন্তু আমার এই যে এখানে চলে আসলো দেখো। এন পয়েন্টে 600 পাউন্ড এখানে লেফট ওয়ার্ড কাজ করছিল, তাহলে এই জয়েন্টে রাইট ওয়ার্ড কাজ করবে। 150 পাউন্ড আপওয়ার্ড কাজ করছিল, তাহলে এখানে 150 পাউন্ড ডাউনওয়ার্ড কাজ করবে। আর এই যে কে পয়েন্টে দেখো 400 পাউন্ড কিন্তু আমরা টোটাল ফ্রি বডি যখন নিয়েছি তখনই নির্ণয় করে আসছি, টু ভি ইকুয়াল টু 400 পাউন্ড। তাহলে এখন এই ফোর্স গুলো আমি জানি না, নিচের এই যে কে ওয়াই যেটা সেটাও জানি না। সেম ওয়েতে তুমি এখানে মোমেন্ট নাও ও পয়েন্টে, তাহলে দেখো কে ওয়াই এর ভ্যালু তুমি 0 পাবে, আমি আর এত লিখছি না, কে ওয়াই এর ভ্যালু তুমি 0 পাবে। ও পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট নাও, সামেশন মোমেন্ট এট ও ইকুয়াল টু 0 যদি করি, তাহলে কে ওয়াই ইকুয়াল টু 0 পাবো। দেখো কিভাবে পাবা, Come on. অনুরূপ ভাবে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু যদি লিখি, এফ এক্স ইকুয়াল টু অবশ্যই 0 হতে হবে, এবং সেটা হতে হলে দেখো ও এক্স এর ভ্যালু পেয়ে যাই আমরা
ও এক্স ইকুয়াল টু তাহলে যে 600 পাউন্ড মাইনাস 400 পাউন্ড আর থাকে হচ্ছে 200 পাউন্ড, এবং এটা লেফটওয়ার্ড কাজ করবে, আমরা সেন্স দেখে বুঝতে পারি 600 মাইনাস 400, তাহলে 200 রিমেইনিং রাইটওয়ার্ড আছে সেটার ইকুইলিব্রিয়ামের জন্য, তাহলে রাইট সাইড থেকে 200 পাউন্ড কাজ করতে হবে। আর যদি এখানে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি, এফ ওয়াই ইকুয়াল টু 0 করি, তাহলে দেখো ও ওয়াই যেটা সেটা আমরা পেয়ে যাই, এই যে এই ফোর্সটা যেহেতু 0, তাহলে 100 পাউন্ড এখানে লেফটওয়ার্ড ডাউনওয়ার্ড কাজ করছে লেফট সাইডে, তাহলে এখানে নিশ্চয়ই আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতে হবে 150 পাউন্ড। তো এইভাবে আমরা পরের সেগমেন্টটাও করে ফেললাম। আর ঠিক এই এই রাইট সেগমেন্টটাই, এই যে এখানে ও পয়েন্টের যে ফোর্স গুলো আছে সেগুলাই দেখো এই যে একবারে রাইট মোস্ট যে কর্নার এলিমেন্ট সেখানে আবার চলে আসলো। তাহলে এখানে 200 পাউন্ড লেফটওয়ার্ড ছিল, এটাতে 200 পাউন্ড রাইটওয়ার্ড কাজ করবে, 150 পাউন্ড আপওয়ার্ড ছিল, নিশ্চয়ই রাইট সাইডের এলিমেন্টে এটা ডাউনওয়ার্ড কাজ করবে। আমি যে এল ওয়াই এর ভ্যালু জানি না, বাট এখানে যে হরাইজন্টাল রিঅ্যাকশন কাজ করছে 200 পাউন্ড সেটা কিন্তু আমি জানি, এই 200 ফোর্স এর ভ্যালুটা আমি অলরেডি জানি। তাহলে এখন এল ওয়াই এর ভ্যালুটা এটা কত সেটা নির্ণয় করতে হবে। তার জন্য আমি কি করব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি, তাতেও যেমন পাওয়া যাবে, সামেশন অফ মোমেন্ট এট ও করলেও পাওয়া যাবে। ভার্টিক্যাল ফোর্স যদি করি তাহলে দেখো আপ ডাউনওয়ার্ড কাজ করছে 150 পাউন্ড, অথচ সেখানে তাহলে তার অপোজিট ডিরেকশনে কাজ করতে হবে ইকুইলিব্রিয়ামের জন্য 150 পাউন্ড। তো এল ওয়াই আমরা পেয়ে গেলাম আপওয়ার্ড ডিরেকশনে 150 পাউন্ড। এখন তাহলে খেয়াল করে দেখো লেফট যে এলিমেন্ট সেখানে অ্যাক্সিয়াল ফোর্স ছিল কিন্তু ডাউনওয়ার্ড, আই ওয়াই ছিল ডাউনওয়ার্ড, অথচ রাইট সাইডের যে এলিমেন্ট সেখানে দেখো অ্যাক্সিয়াল ফোর্স কত আসছে, সেম ম্যাগনিটিউডের বাট আপওয়ার্ড, সেন্সটা কিন্তু টোটালি উল্টা। কিন্তু ইন্টারনাল কলাম যেগুলো দেখো, এই যে কে ওয়াই সেখানে 0, আবার জে ওয়াই সেখানেও কিন্তু 0। ইন্টারনাল কলাম গুলোতে তাহলে ক্যান্টিলিভার পোর্টাল মেথডে অ্যাক্সিয়াল ফোর্স 0 আসে, প্রোভাইডেড দ্যাট দ্য বিল্ডিং ইজ ইউনিফর্ম। তার মানে এখানে কোনো অফসেট নাই। অফসেট বলতে আমি এরকম মিন করছি যে নিচতলায় 2টা বে আছে, তো উপরের তলায় গিয়ে একটা বে হয়ে গেল, এরকম যদি না হয়, সাধারণত ইন্টারনাল কলাম গুলোতে ইউনিফর্ম বিল্ডিং যদি হয়, পোর্টাল মেথডে ইন্টারনাল কলামে অ্যাক্সিয়াল ফোর্স আসে 0, আর এক্সটেরিয়র কলাম গুলাতে যে সাইডে লোড সেই সাইডে হয় টেনশন, অ্যাক্সিয়াল ফোর্স হয় টেনশন, যে সাইডে তার অপোজিট সাইডে যে সাইডে লোড থাকে না, ডিরেক্টলি লোড অ্যাপ্লাই করা হয় না, সেই সাইডে আসে কম্প্রেশন। তো আমরা এটা হচ্ছে উপরের পার্ট অ্যানালাইসিস শেষ করেছি। এখন জাস্ট নিচের পার্টটা, এই যে এই ফ্রেমটার যে উপরের পার্ট আমরা অ্যানালাইসিস করলাম, হিঞ্জের উপরের পার্টটুকু অ্যানালাইসিস করলাম। আমাকে তো আসলে এখানে চাওয়া হচ্ছে যে কলামের বেস যে রিয়াকশন গুলা কত সেগুলো নির্ণয় করতে, অথবা আমি যদি বিল্ডিং ফ্রেমেরই পুরো অ্যানালাইসিস করতে চাই তাহলে তার নিচের পার্ট যতটুকু আছে সেটুকুর এখন অ্যানালাইসিস করতে হবে। তার জন্য এই যে আই পয়েন্টের নিচের পার্ট, তাহলে এ আই পার্ট নিতে হবে, যে পয়েন্টের নিচের পার্ট সি আই পার্ট দেখাতে হবে, কে পয়েন্টের নিচের পার্ট কে ই অংশ কি হবে সেটাও যেমন দেখাতে হবে, অনুরূপভাবে এই এল পয়েন্টের নিচের পার্ট এল এইচ এ কি হচ্ছে সেটাও দেখাতে হবে। তো আমরা সেইগুলাই এখানে দেখো দেখাচ্ছি। আই এর ঠিক নিচেই, এই যে আই এর ঠিক নিচেই আমরা দেখাবো হচ্ছে এ আই পার্ট। তো আই পয়েন্টে আমি যে 100 পাউন্ড, এই দেখো 150 পাউন্ড এটা কাজ করেছিল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে নিশ্চয়ই এই নিচের এলিমেন্ট এটা কাজ করবে 150 পাউন্ড ভার্টিক্যালি আপওয়ার্ড। এই আই পয়েন্টেই দেখো, আই পয়েন্টে হরাইজন্টাল ফোর্স ছিল 200 পাউন্ড লেফটওয়ার্ড, তাহলে নিশ্চয়ই এই আই পয়েন্টেই নিচের এলিমেন্টের জন্য এটা কাজ করবে 200 পাউন্ড রাইটওয়ার্ড। এই ছাড়া এখানে আর এক্সটার্নাল ফোর্স কিন্তু নাই এ ওয়াই এ আই পার্টে। এই নিচের যে হরাইজন্টাল পার্ট, হরাইজন্টাল রিয়াকশন, ভার্টিক্যাল রিয়াকশন এবং মোমেন্ট, এটা এখন আমাকে নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমি এখন কি করব, ভার্টিক্যাল সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 লিখো। তাহলে দেখো এ ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে 150 পাউন্ড, নিশ্চয়ই এটা ডাউনওয়ার্ড ডিরেকশনে, কারণ এই ফোর্সটা যদি আপওয়ার্ড হয় তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য এটা কাজ করতে হবে ডাউনওয়ার্ড, এজন্য এ ওয়াই ইকুয়াল টু 150 পাউন্ড ডাউনওয়ার্ড কাজ করতেছে। অনুরূপভাবে এই যে আই পয়েন্ট সেখানে 200 পাউন্ডের রাইটওয়ার্ড ডিরেকশনে ফোর্স আছে, তাহলে নিশ্চয়ই এ এক্স যেটা সেটা লেফট ওয়ার্ড ডিরেকশনে কাজ করবে এবং ম্যাগনিটিউড হবে 200 পাউন্ড, কারণ আর কোনো এক্সটার্নাল ফোর্স নাই এখানে। আর যেহেতু এটা ফিক্স সাপোর্ট, দেখো এটা কিন্তু একটা ফিক্স সাপোর্ট, এটা কিন্তু হিঞ্জ নয়,
তাহলে এ পয়েন্টে একটা বেন্ডিং মোমেন্টও কাজ করতে পারে এবং সেটার ম্যাগনিটিউড কত, এম এট এ। এম এ ইকুয়াল টু হবে এই পয়েন্টের রেসপেক্টে আমার দেখো এই 150 পাউন্ড সেটা কোনো বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট করতে পারছে না, কারণ ওই পয়েন্ট দিয়ে পাস করতেছে। বাট এই যে 200 পাউন্ড যেটা, সেটা কিন্তু একটা বেন্ডিং মোমেন্ট দিবে এবং এটার ম্যাগনিটিউড হবে এই যে 200 টাইমস হচ্ছে এই হাইট, এই যে 6 ফিট। তাহলে 200 টাইমস 6, এবং এটার ডিরেকশন কোন দিকে হবে, দেখো এই মোমেন্টটা কাজ করতেছে কিন্তু ক্লকওয়াইজ, তাহলে সাপোর্ট আমার কোন ডিরেকশনে দেখাতে হবে ইকুইলিব্রিয়ামের জন্য, তার অপোজিট ডিরেকশনে। তাহলে 1200 পাউন্ড ফিট হবে আমার হচ্ছে এটার বেন্ডিং মোমেন্ট, এবং সাপোর্টে তাহলে এইটার এন্টি মানে এন্টি ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে দেখাতে হবে। তো এই 200 পাউন্ড এটা ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করতেছে, তাহলে সাপোর্ট এটা দেখাতে হবে এন্টি ক্লকওয়াইজ এরকম। সেরকম এই যে 1200 পাউন্ড ফিট যেটা, এই যে দেখো এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দেখানো আছে। একইভাবে যে পয়েন্টে দেখো এই যে অ্যাক্সিয়াল ফোর্স এখানে 0 ছিল, এটা ছিল না, সেজন্য এখানে যে পয়েন্টে কোনো ভার্টিক্যাল ফোর্স দেখায় নাই। তাহলে শুধু জে তে, এই যে উপরের পয়েন্ট যদি আমরা দেখি, দেখো যে জে তে, দেখো এখানে জে তে হরাইজন্টাল ফোর্স লেফট ওয়ার্ড ছিল 400 পাউন্ড, তাহলে নিশ্চয়ই এই সাপোর্ট মানে নিচের এলিমেন্টে সেটা কাজ করবে তাহলে 400 পাউন্ড রাইট ওয়ার্ড। তাহলে এখানে দেখো ভার্টিক্যাল রিয়াকশন যেটা সেটা কিন্তু 0, সি ওয়াই যদি আমি বলি, সি ওয়াইটা আসলে এক্সটার্নাল আর কোনো ভার্টিক্যাল লোড না থাকায় 0ই হবে। কিন্তু এখানে দেখো বেন্ডিং মোমেন্টের ভ্যালু যে 400 টাইমস হচ্ছে 6 ফিট, এবং এই 400 পাউন্ড যেহেতু ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে সাপোর্টের ইকুইলিব্রিয়ামের জন্য নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 400 টাইমস 6, 2400 পাউন্ড ফিট বেন্ডিং মোমেন্ট দেখানো আছে। একইভাবে কে জয়েন্ট আর এই যে এই আই জে জয়েন্ট দুইটা কিন্তু সেম। আর দেখো এই যে এ জয়েন্ট যেটা সেইটা আর হচ্ছে এই যে এইচ জয়েন্ট যেটা সেটা কিন্তু সেম। তার মানে সাপোর্টে দেখো আমি অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট সব পেয়ে গেছি। তো এখন আমার অ্যান্সার যেটা এখানে চেয়েছিল সাপোর্ট রিয়াকশন, সেগুলো আমরা পেয়ে গেলাম। এই যে এ এক্স পেয়ে গেছি, এ ওয়াই পেয়ে গেছি, এম এ পেয়ে গেছি, সি এক্স পেয়ে গেছি, সি ওয়াই 0, এম সি পেয়ে গেছি, ই এক্স পেয়ে গেছি, ই ওয়াই এখানে 0, কারণ হচ্ছে এই যে দেখো কে ওয়াই ইকুয়াল টু 0 ছিল, কিন্তু এখানে কে ওয়াই ইকুয়াল টু যে 0 ছিল। তো এভাবে এম ইকুয়াল টু পেয়ে গেছি, এখানেও আমরা সবগুলো হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং বেন্ডিং মোমেন্ট সব পেয়ে গেলাম। সাপোর্টের শেয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, মানে সাপোর্ট পয়েন্ট গুলো সব রিয়াকশন আমি পেয়ে গেছি। এখন এটার আমি যদি কোশ্চেনটা এরকম করতাম যে আমার এখানে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করে বিল্ডিং ফ্রেমে শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করে দেখাও, আমার কোশ্চেনটাই থাকতো এরকম যে ড্র এএফডি, আমি কোশ্চেনটা এরকমই করব, এএফডি, এসএফডি and BMD, ব্র্যাকেটে লিখলাম অ্যাপ্রক্সিমেট। Using Portal method, draw the axial force diagram, shear force diagram and bending moment diagram using Portal method for this building frame. Draw the axial force, shear force and bending moment diagram for this building frame using Portal method. তো পোর্টাল মেথড বলে দিলেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে অ্যাপ্রক্সিমেট আসবে, তখন আর লেখার প্রয়োজন হতো না। আমি আর ডিটেইল লিখলাম না, কোশ্চেনটা এরকমই, ধরো যে ড্র দ্য অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দিস 2D ফ্রেম ইউজিং পোর্টাল মেথড। তাহলে আমাকে শুধুমাত্র এই সাপোর্ট রিঅ্যাকশন ক্যালকুলেট করে শেষ করলেই ফুল মার্কস দেওয়া হবে না। তাহলে কি করতে হবে, যে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তার জন্য আমি কি করতে পারি, এখানে কয়েকটা ফিগার আমাকে আঁকতে হবে, একটা অ্যাক্সিয়াল ফোর্সের জন্য, একটা শিয়ার ফোর্সের জন্য, একটা বেন্ডিং মোমেন্টের জন্য। আমি ফ্রেমটা এখানে দেখাই, ছোট করে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আমার দেখো বিল্ডিং ফ্রেম। আমি এখন অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যদি দেখাই, তাহলে এই লেফট কলামে আমি অ্যাক্সিয়াল ফোর্স পেয়েছি হচ্ছে 150 পাউন্ড, এবং এটা পেয়েছি হচ্ছে টেনশন। দেখো টেনশনটাকে আমরা মাইনাস দিয়ে দেখাই। এই মিডিল কলামে অ্যাক্সিয়াল ফোর্স পেয়েছি 0, এই মিডিল কলামে অ্যাক্সিয়াল ফোর্স পেয়েছি 0, কিন্তু এই কলামে অ্যাক্সিয়াল ফোর্স পেয়েছি 150 পাউন্ড, এবং সেটা হচ্ছে কম্প্রেশন। তাহলে কম্প্রেশনটাকে আমরা প্লাস দেখালাম, এখানে লিখবো এএফডি। আর এখানে কথা হলো
বিমের অ্যাক্সিয়াল ফোর্স কত কত? আমরা তো কলামের গুলো দেখালাম, এখন দেখো বিমের গুলো কত। এই যে প্রথম বিমের যে লেফট সাপোর্টে যদি আমরা দেখি, এখানে আসো, দেখো খেয়াল করে এখানে যে 1200 পাউন্ড, তার থেকে 200 পাউন্ড চলে গিয়ে এখানে ছিল কত আর 100 পাউন্ড, সরি 1000 পাউন্ড। তার মানে বি, এই বিমের দেখো, আমি এভাবে এখানে দেখাই, এখানকার অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে, আচ্ছা উপরে দেখাই, 1000 পাউন্ড কম্প্রেশন, তার মানে পজিটিভ 1000 পাউন্ড। তারপরের কলামে দেখো অ্যাক্সিয়াল ফোর্স আছে হলো কত পেয়েছি আমরা, এই যে অ্যাক্সিয়াল ফোর্স এখানে পেয়ে আসছি, একটু বারবার তোমাদেরকে আপ এন্ড ডাউন গিয়ে রিলেট করতে হবে। দেখো এই যে পরের 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 যে বিমটা আর কি, সেখানে অ্যাক্সিয়াল ফোর্স 600 পাউন্ড, তারপরেরটাতে পেয়েছি হচ্ছে যে 200 পাউন্ড, এখানে মনে রাখলেই হবে 600 আর হচ্ছে 200। তাহলে এখানে গিয়ে অ্যাক্সিয়াল ফোর্স হবে বিমের, এটাও পজিটিভ, কম্প্রেশন যেহেতু, কম্প্রেশন অ্যাক্সিয়াল ফোর্সকে আমরা পজিটিভ দেখাতে পারি, 600 পাউন্ড, ঠিক আছে, সব পাউন্ড ইউনিটে। আর তারপরেরটা গিয়ে আমরা পেয়েছি 200 পাউন্ড, এবং এটাও পজিটিভ। তাহলে এই হচ্ছে আমার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। এখন আমরা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম দেখাতে চাই, আমার এখানে আসলে পুরো একটা লাইন দিয়ে দেখানো ঠিক না, এই লাইনটা মনে হয় না দেওয়াটাই ভালো। হ্যাঁ, আমি এখানে এইভাবে দেখাই। শিয়ার ফোর্স কোনটাতে কত পেয়েছিলাম আমরা একটু দেখে আসতে পারি, আমাদের এই নিচের ফিগারে আছে। প্রথমটাতে ছিল, উপরে ফিগারটা তো আছে ভি, তো এই কলামে দেখো, একটা কলামের জন্য একই ধরনের অ্যাক্সিয়াল ফোর্স আছে, উপরের পার্টও যা আছে নিচের পার্টও তাই আছে। যদি খেয়াল করে না দেখতে পারো, দেখো এই যে এখানকার নিচের যে 200 পাউন্ড, সেই 200 পাউন্ডই কিন্তু এই থ্রু আউট দা লেন্থ কাজ করতেছে। অনুরূপভাবে এইখানকার যে নিচের পার্ট, সেইখানে দেখো এই যে 200 পাউন্ড, এটা কিন্তু একবারে সাপোর্ট পর্যন্ত কাজ করতেছে। তাহলে থ্রু আউট দিস কলাম ফুল হাইটেই কিন্তু এই যে যে সাপোর্ট শেয়ার ফোর্স সেটা কাজ করতেছে। আমরা যে এই টোটাল অ্যাজাম্পশন থেকে যেটা পেয়েছি এক কথায়, যে 200 পাউন্ড, 400 পাউন্ড ইন্টারনাল কলামের জন্য, 200 পাউন্ড এক্সটার্নাল কলামের জন্য, সেইটা কলামে থ্রু আউট দ্য হাইট কনস্ট্যান্ট শেয়ার ফোর্স কাজ করতেছে, যেহেতু এখানে আর কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই। তাহলে আমরা এইভাবে দেখাতে পারি যে এক্সটার্নাল কলামে এখানে শেয়ার ফোর্স হচ্ছে 200 পাউন্ড, এবং এটা পজিটিভ শেয়ারই বলতে পারো। এই ইন্টারনাল কলামে এটা কাজ করতেছে 400 পাউন্ড, এবং এটা পজিটিভই বলতে পারো। তারপরে এই ইন্টারনাল কলামেও শেয়ার ফোর্স কাজ করছে 400 পাউন্ড, সেটাও পজিটিভই দেখাতে পারো। এখানে কাজ করতেছে 200 পাউন্ড, সেটা কাজ করতেছে, সেটাও পজিটিভ দেখাতে পারো। এখন এটা তো গেল কলামের শেয়ার ফোর্স, এখন বেন্ডিং বিমের শেয়ার ফোর্স কত কত পেয়েছি, তার জন্য এখানে চলে আসো। এই যে দেখো, এই যে যে লেফট জয়েন্টটা, সেখানে অ্যাক্সিয়াল ফোর্স কত আছে আসলে, এখানে 150 পাউন্ড, এখানে গিয়েও দেখো যে সেই 150 পাউন্ড আছে। তাহলে এই 150 পাউন্ড এটা কাজ করতেছে কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর এখানে যে 150 পাউন্ড রাইটওয়ার্ড, এখানে যে 150 পাউন্ড রাইটওয়ার্ড, এখানে আর ব্যালেন্স থাকে দেখো -150 পাউন্ড। তাহলে আমি এখান থেকে আসলে পেয়ে যাচ্ছি শিয়ার ফোর্স অফ বিম, এখানে পেলাম হচ্ছে -150 পাউন্ড। কত পেয়েছি, -150 পাউন্ড, হ্যাঁ, -150 পাউন্ড, এটাতে পেয়েছি -150 পাউন্ড। তার মানে এটা আসলে দেখো, লেফট সাইডটা নিচের দিকে যেতে চাচ্ছে, আর রাইট সাইড উপরের দিকে নামতে চাচ্ছে, তাহলে এটা হবে কিন্তু মাইনাস, এবং এটার ম্যাগনিটিউড হচ্ছে 150 পাউন্ড। আর পরেরটাতে কত পেয়েছি, সরি আমি বারবার আপ এন্ড ডাউন করতেছি, পরেরটাতে পেয়েছি হচ্ছে, এটা তো 150 পাউন্ড, একই, সেম ম্যাগনিটিউড।
যেহেতু এই দেখো এই পরের কলামের আসলে অ্যাক্সিয়াল ফোর্স 0 হয়, একই ম্যাগনিটিউডের শিয়ার ফোর্স কাজ করবে, এখানেও একই ম্যাগনিটিউডের শিয়ার ফোর্স কাজ করবে, এবং এটার ম্যাগনিটিউড হচ্ছে 150 পাউন্ড, এটাও 150 পাউন্ড। তো কলামের সরি বিমেরও এক শিয়ার ফোর্স আমরা পেয়ে গেলাম। এখন যদি কলাম এবং বিমের বেন্ডিং মোমেন্ট দেখাতে চাই, আমরা এখানে দেখাই। তাহলে এখন আমরা চলে আসি, দেখো আমি যে সাপোর্ট রিয়াকশন থেকে অলরেডি এখানে যে বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখানো আছে, তো সাপোর্ট রিয়াকশন থেকে 1200 কিপ ফিট সাপোর্টে কলামে বেন্ডিং মোমেন্ট পেয়েছি 1200 কিপ ফিট। এই যে হিঞ্জ পয়েন্ট, এখানে আসলে বেন্ডিং মোমেন্ট 0, এখানে বেন্ডিং মোমেন্ট 0, মিডল পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0, এরকম জায়গাতে বেন্ডিং মোমেন্ট গুলো আসলে আমি 0 জানি, দেখো। আর এই যে এই সাপোর্টে আমি অলরেডি কত পেয়েছিলাম, এই যে এখানে 1200 পাউন্ড ফিট, এবং এটা কাজ করতেছিল এন্টি ক্লকওয়াইজ। তো এন্টি এই যে এরকম ডিরেকশনে যদি কাজ করে, এটা বেন্ডিং হবে এরকম। তাহলে এরকম বেন্ডিং মোমেন্ট হতে হলে এখন আমি কোন পাশে দেখাবো আসলে সেটার উপরে নির্ভর করতেছে। এই যে এইখানে দেখো বেন্ডিং মোমেন্ট আসছিল 1200 পাউন্ড ফিট, তাহলে এখানেও দেখো এই যে এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট আসলে কত হয়, এই যে এই জয়েন্টের বেন্ডিং মোমেন্ট বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত আসে, এখানে আমাকে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। এম বিটা কত হয়, তুমি যে সাইড থেকেই নাও না কেন, এই যে দেখো এই এলিমেন্টের এমবিটা ক্যালকুলেট করার জন্য আইদার এই যে এই 200 পাউন্ড টাইমস হচ্ছে 6 ফিট নাও, অথবা এই যে দেখো এম ওয়াই 150 পাউন্ড টাইমস 8 নাও, একই আসে। দেখো এমবি ইকুয়াল টু আইদার 150 পাউন্ড টাইমস 8 অথবা 200 পাউন্ড টাইমস 6, যাই নাও না কেন দেখো 1200 পাউন্ড ফিট আসে। তাহলে বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কিন্তু 1200 পাউন্ড ফিট, এবং এটা দেখো এই নিচের পার্টে যে সেন্সে কাজ করতেছে, এখানে কাজ করতেছে কিন্তু তার অপোজিট সেন্সে। নিচে হচ্ছে লেফটে টেনশন আসতেছে বাট রাইটে কম্প্রেশন, অথচ দেখো এই যে উপরের পার্ট, এখানে দেখো এই ফোর্সটাই লেফটওয়ার্ড কাজ করায়, এটা তো ফিক্সড জয়েন্ট, এই বাম সাইডে কম্প্রেশন হয়ে ডান সাইডে টেনশন হচ্ছে, তার মানে বেন্ডিং হচ্ছে যে এরকম। তো তাহলে এই জন্য এখানে আমি বেন্ডিং মোমেন্টে দেখো এক সাইডে যদি ডান দিকে দেখাই, অপর সাইডে এই যে টপে কিন্তু বাম দিকে দেখাচ্ছি। তো আসলে এটা ডিপেন্ড করতেছে তোমার কোন কোন ডায়াগ্রাম কনভেনশন তুমি অ্যাডপ্ট করেছো তার উপরে নির্ভর করে। তো এটা যদি ফর এক্সাম্পল এই ডান পাশে যদি আমরা যদি কম্প্রেশন সাইডে দেখাই, আমি দেখলাম যে এটার এই ডান পাশে আসলে কম্প্রেশন হচ্ছে, তাহলে এই কম্প্রেশন সাইডে বেন্ডিং মোমেন্ট আমি দেখাইলাম, ঠিক আছে, কম্প্রেশন সাইড। তাহলে এটাও কিন্তু তোমার 1200 পাউন্ড আসতেছে। তারপরে এই যে বিমেও তাহলে বেন্ডিং মোমেন্ট যে এরকম হবে, ঠিক আছে, বিমেও বেন্ডিং মোমেন্ট এক্স্যাক্টলি 1200 পাউন্ডই হবে, এবং দেখো মিড পয়েন্টে গিয়ে 0 হবে, এখানে হবে তোমার বিমের টপের এটা যে এটা এটা হবে কম্প্রেশনে যদি আমরা দেখাই, এটা দেখো এই যে প্লাস আসে, কারণ তোমার এই যে এমবি পয়েন্টে দেখো বেন্ডিং মোমেন্ট এই যে এই সেগমেন্ট থেকে আমরা যদি আসি এম ওয়াই অন যেটা 100 পাউন্ড টাইমস হচ্ছে 8 ফিট, সেটা দেখো এখানে টপে এরকম ভাবে বেন্ডিং করতে চায়, তার মানে টপে কম্প্রেশন নিচে টেনশন হচ্ছে। আর এই যে রাইট সেগমেন্টে যখন আমরা চলে আসলাম, এই যে 100 পাউন্ড 50 পাউন্ড সেটা কিন্তু এরকম ভাবে বেন্ডিং করতে যাচ্ছে, তার মানে টপে টেনশন বটমে কম্প্রেশন। তো কম্প্রেশন সাইডে আমরা পজিটিভ বেন্ডিং মোমেন্ট দেখাচ্ছি, সেই কারণে কিন্তু এই যে দেখো এখানে এসে যে পজিটিভ হয়ে গেল, ঠিক আছে। তো আবারও খেয়াল করো, মানে আমি আসলে এখানে ভুল করতেছি, একটা যদি প্লাস দেখাতে হয় অপরটা নেগেটিভ দেখাতে হবে। তার মানে এই সাইডে যদি কম্প্রেশন সাইডে যদি পজিটিভ দেখাই, তাহলে টেনশন সাইডে নেগেটিভ দেখাতে হবে। কম্প্রেশন সাইড এখানে প্লাস দেখালে টেনশন সাইড এখানে নেগেটিভ দেখাতে হবে, এরকম। কম্প্রেশন সাইডে প্লাস, তাহলে টেনশন সাইডে নেগেটিভ। এখানেও অনুরূপ ভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এরকম চলে আসবে, এবং এর প্রত্যেকটারই ম্যাগনিটিউড হবে দেখো, আমি একটু দেখে নেই যে কম বেশি আছে কিনা। 150 150 সবগুলাতে সেম একই ম্যাগনিটিউডের বেন্ডিং মোমেন্ট আসবে। তাহলে এখানেও 1200 পাউন্ড, 1200 সবগুলাতে 1200 আসছে, নিচে উপরে সবগুলাতে 1200 পাউন্ড করে আসতেছে। তো এই কলামের জন্য এটা গেল। অনুরূপভাবে এই যে লেফট সাইডের যে কলাম, সেটার বেন্ডিং মোমেন্টের ম্যাগনিটিউড দেখো বেশি আছে,
এটা আছে হলো 2400। কাম অন। এবং দেখো এই উপরের যে 2400, তোমার এই যে যে জয়েন্টটা আসলে এখানে ব্যালেন্সও হয়ে যাচ্ছে। তার মানে উপরে 1200 আর নিচের বাম পাশের বিমে 1200, ডান পাশের বিমে 1200 মিলিয়ে তোমার কলামের টোটাল বেন্ডিং মোমেন্ট হচ্ছে 2400। তো আমি যদি এই যে জয়েন্টের ইকুইলিব্রিয়াম যদি করি, লেফট সাপোর্ট থেকে কাজ করতেছে এই ডিরেকশনে হচ্ছে 1200 পাউন্ড, আর এই রাইট সাপোর্টে কাজ করছে তার অপোজিট, তার মানে অপোজিট সেন্সে দেখো, তার মানে অপোজিট বেন্ডিং মোমেন্ট, তার মানে হচ্ছে এই ক্লক একই একই ডিরেকশনে আসলে 1200 কাজ করতেছে। তো এই দুইটা রেজিস্ট করতে হলে নিশ্চয়ই এই ওই দুইটার অপোজিট ডিরেকশনে মোমেন্ট কাজ করতে হবে, যেটার ম্যাগনিটিউড হচ্ছে এই যে 1200 পাউন্ড। তো আমরা যদি এই জয়েন্টের ইকুইলিব্রিয়াম দেখি, সেখান থেকে এটা ক্লিয়ার হয়ে যায়। এবং আমার ক্যালকুলেশনেও কিন্তু সেই সেইটাই আসছে দেখো। এখানে যদি আমরা বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করি এই যে কলাম থেকে, ফর এক্সাম্পল এই যে এই জয়েন্টের বেন্ডিং মোমেন্ট যদি আমি ক্যালকুলেট করি এখানে, তাহলে দেখো 4 টাইমস হচ্ছে যে 6 ফিট, 400 টাইমস 6, তার মানে 2400 পাউন্ড ফিট এই পয়েন্টে হয়। তো এই জয়েন্টের এখানে দেখো বেন্ডিং মোমেন্ট এই লেফট সাইড থেকে আসতেছে হচ্ছে 150 টাইমস হচ্ছে 8, রাইট সাইড থেকে আসতেছে দেখো 150 টাইমস 8। তাহলে দেখো এটা এই যে এন্টি ক্লকওয়াইজ, এখানেও এন্টি ক্লকওয়াইজ, তাহলে নিশ্চয়ই এইখানে এই যে আহ, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতে হবে। তার মানে আমি এখানে যেটা দেখাচ্ছি এক্স্যাক্টলি তাই কিন্তু ঘটতেছে। লেফট সাপোর্টে যে এই জয়েন্টটার, এই জয়েন্ট মানে কোন জয়েন্ট আমরা বলি স্পেসিফিক্যালি, কাম অন, ডি জয়েন্ট বা এফ জয়েন্ট যেটাই বলো, ডি ডি বা এফ জয়েন্ট যেটাই বলো, একই ধরনের ম্যানার ঘটতেছে। এটা হলো ডি। তো ডি এর লেফটে দেখো যে 1200 পাউন্ড এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, ডি এর রাইটে 1200 পাউন্ড ফিট ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ কাজ করছে। তাহলে নিশ্চয়ই এই যে এখানে যেটা সেটা এন্টি ক্লকওয়াইজ কাজ করতে হবে, ক্লকওয়াইজ ডিরেকশনে কাজ করতে হবে জয়েন্টের ইকুইলিব্রিয়ামের জন্য। আর আমরা কিন্তু অলরেডি আমাদের এই যে এইখানকার ক্যালকুলেশনও আমরা পেয়েছি, এখানকার ক্যালকুলেশনেও অলরেডি পেয়েছি দেখো এই যে 1200, 2400, 4 টাইমস 8 ফিট, 6 ফিট, 400 টাইমস 6 ফিট আর কি, তার মানে 2400 পাউন্ড ফিট। তো এখানে এই জন্য এই যে দেখো জয়েন্টের ইকুইলিব্রিয়াম হয়ে যাচ্ছে। অনুরূপভাবে এইটাতেও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম হবে, যেটার বেন্ডিং মোমেন্ট হবে এখানে 2400 পাউন্ড ফিট, এটাতেও তাই। আর এই যে লেফট সাপোর্ট যেটা, লেফট কলাম যেটা, সেটাতে আসলে বেন্ডিং মোমেন্ট হবে হচ্ছে 1200, এখানেও তাহলে 1200। এইভাবে আমি কম্প্রেশন সাইডে যদি পজিটিভ দেখাই, টেনশন সাইডে দেখাতে হবে নেগেটিভ। কম্প্রেশন সাইডে পজিটিভ দেখাইলাম, টেনশন সাইডে নেগেটিভ। কম্প্রেশন সাইডে পজিটিভ দেখালে টেনশন সাইডে নেগেটিভ। এরকম ভাবে এখানে একটু শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ওভারল্যাপ হয়ে গেল, সম্ভব হলে আলাদা আলাদা ফিগারে আইবো। তো এইভাবে আমরা তাহলে দেখো একটা ফ্রেমের অ্যানালাইসিস করে ফেললাম। আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখবো, দেখে আমাদের আজকের ক্লাস শেষ হবে। এক্সাম্পলটাতেও বলা হচ্ছে যে determine approximately the reactions at the base of the columns of the frame shown in figure 714a. Use the portal method of analysis. তো এটারও একইভাবে বেজে রিয়াকশন গুলো নির্ণয় করতে বলতেছে। তার মানে আমাকে কিন্তু ফুল অ্যানালাইসিস করতে হবে। আমি এখানে অ্যাডিশনাল কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হলো যে এই বিল্ডিং ফ্রেমের শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে দেখাও পোর্টাল মেথড ইউজ করে। তো সেটাই যদি হয় আমাকে কিন্তু একই প্রসিডিউর, আমরা আগের এক্সাম্পলে যেটা দেখলাম সেই প্রসিডিউর ফলো করেই এটারও অ্যানালাইসিস করতে হবে। বাট এখানে প্রবলেমটা আরেকটু কমপ্লেক্স আমি বলবো, কারণ হচ্ছে এখানে স্টোরি আর একটা বেশি আছে। আগেরটা ছিল 1 স্টোরি ফ্রেম, এখন এটা হচ্ছে 2 স্টোরি ফ্রেম। তো এটাতে আমাদের সলিউশন অ্যাপ্রোচটা কেমন হবে, এটা করার জন্য আমি দেখো দুইটা ফুল ফ্রি বডি নিব। ফার্স্ট হচ্ছে আমরা তো জানি যে এর প্রত্যেকটা মিড পয়েন্ট আসলে এখানে, এখানে প্রত্যেকটা বিমের মিডল পয়েন্টে এবং প্রত্যেকটা কলামের মিডল পয়েন্টটা আমি হিঞ্জ ফর্ম করব। এখানে আমার হিঞ্জ ফর্ম হওয়ার পরে আমি দুইটা মানে মেজর ফ্রি বডি নিব। একটা হলো এই যে এই বরাবর নিয়ে আপ আপার পার্টটা ফ্রি বডি নিব। তাহলে এখানকার শেয়ার ফোর্স কত সেটা পাবো। এই দেখো এই যে ওপি কিউ বরাবর কেটে, এই যে ওপি কিউ বরাবর কেটে এই ফ্রি বডিটা নিয়েছে। তাহলে এর প্রত্যেকটাতে দেখো তিনটা কলাম থাকা এক্সটার্নাল শেয়ার ফোর্স যদি বি হয়, ইন্টারনালটায় 2 বি শেয়ার ফোর্স কাজ করেছে। তাহলে রাইট সাইডে যে এক্সটার্নাল আছে সেটাতে বি শেয়ার ফোর্স কাজ করেছে। এবং এই প্রত্যেকটা পয়েন্টের আমি হচ্ছে ডেজিগনেশন দিয়ে দিলাম এবিসিডি অ্যালফাবেট দ্বারা।
এবং এদের এক্সিয়াল যে ফোর্স সেই ফোর্স গুলো আমি জানি না, নির্ণয় করতে হবে। আবার এই ভি ফোর্সের ম্যাগনিটিউড কত সেটাও জানি না, বাট আমি কিন্তু পেয়ে যাব। তো এই উপরের পার্টের ফ্রি বডি করে এখানে দেখালাম। আরেকবার ফ্রি বডি নিব হচ্ছে এই নিচের কলামের মাঝ বরাবর কেটে উপরের অংশের, নিচের বরাবর মাঝখানে কেটে উপরের অংশের ফ্রি বডিটা নিব। এটা দেখানো হচ্ছে এই যে ডান পাশের ফিগার, এখানে এই ফিগারটা দেখো। এখানে আমি শেয়ার ফোর্স ধরলাম হচ্ছে এই কলামে, যেখানে শেয়ার ফোর্স কত, এক্সটার্নাল কলামের শেয়ার ফোর্স যদি বি প্রাইম হয় তাহলে ইন্টারনাল কলামের শেয়ার ফোর্স হবে তার দ্বিগুণ, টু বি প্রাইম। এক্সটার্নাল কলাম গুলাতে এইভাবে বি প্রাইম দেখালাম, আর তাদের অ্যাক্সিয়াল ফোর্স কত কত কাজ করবে সেটাও দেখিয়েছি। তো এখানে একটা মজার বিষয় হলো, জানা রাখা ভালো, যে সাইড থেকে আসলে লোড দেওয়া থাকে, লোড আসে, যে সাইডে লোড দেওয়া থাকে বা যে সাইড থেকে লোড আসে সেই সাইডের কলামে আসলে দেখো এরকম টেনশন আসে, যে কারণে এই যে এটা ডাউনওয়ার্ড দিয়েছে। আর তার অপোজিট সাইডের কলামে আসলে কম্প্রেশন আসে। তো এটা এখানে আসলে এক্স্যাক্টলি এরকম দেখানো উচিত ছিল, যেমনটা করেছে এই যে এখানে। ঠিক আছে। তো এটাও যেহেতু রেগুলার বিল্ডিং, দেখবা ইন্টেরিয়র কলামে যে পি এইচ আই কলাম, এইচসি কলাম আর হচ্ছে ইবি কলাম, এগুলোতে অ্যাক্সিয়াল ফোর্স আসবে 0। তার মানে যে পি ওয়াই এর ভ্যালু আর কে ওয়াই এর ভ্যালু 0 আসবে। তো আমি প্রথমে এই যে এইটার সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু যদি 0 করি, এখন এফ এক্স ইকুয়াল টু 0 লিখলাম, তাহলে কি পাবো? দেখো একটা ভি, দুইটা ভি আর দুইটা ভি, চারটা ভি মিলিয়ে 4 ভি ইকুয়াল টু, আমার এখানে এক্সটার্নাল ফোর্স আছে অনলি 20 কিলোমিটার। তাহলে বি ইকুয়াল টু 5 কিলোমিটার। তাহলে আমি ভি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে এই যে সেকেন্ড ফ্রি বডি যেটা করেছি, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স এর ইকুইলিব্রিয়াম করলে আমরা দেখো কি পাচ্ছি। হরাইজন্টাল ফোর্স লেফট থেকে রাইটওয়ার্ড ডিরেকশনে কাজ করছে প্লাস টোটাল 20 প্লাস 30 কিলো নিউটন, অথচ লেফট ডিরেকশনে কাজ করতেছে যে বি প্রাইম, 2 বি প্রাইম আর বি প্রাইম, তার মানে 4 বি প্রাইম ইকুয়াল টু হচ্ছে 20 কিলো নিউটন প্লাস আরো 30 কিলো নিউটন। তাহলে বি প্রাইম ইকুয়াল টু কত? 50 divided by 12, 50 divided by 4, তার মানে 12.5 কিলোনিউটন। খেয়াল করে দেখো, 12.5 কিলোনিউটন। তাহলে এখান থেকে আমি ভি এবং ভি প্রাইম এদের ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। তার মানে কলামের অ্যাক্সিয়াল ফোর্স এখানে জানি, এখানেও জানি, এখানেও জানি, এই ফোর্স গুলো আমি জানি। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10 কিলোনিউটন, এটাও 5 কিলোনিউটন। এখানে আমি জানি 12.5, মাঝেরটাই তাহলে 25, আর এই যে ডান পাশে যেটা সেটাতে 12.5। কলামের শেয়ার ফোর্স আমি অলরেডি জেনে গেছি। এখন তাহলে এই যে প্রত্যেকটা সেগমেন্টের আমি ফ্রি বডি করতে থাকবো। এই যে ও জি আর, এটার একটা সেগমেন্ট নিব, তারপরে যে এইটার একটা সেগমেন্ট নিব, তারপরে এইটা একটা সেগমেন্ট নিব, তারপরে এইটা একটা সেগমেন্ট নিব। এখানে অনেকগুলো সেগমেন্ট হবে। দেখো খেয়াল করে, এই যে এই সব সেগমেন্ট গুলো নিতে হবে। তো কোন সেগমেন্ট নিয়ে আগে কাজ শুরু করব? সেটার হচ্ছে যে সাইডে লোড থাকবে সেইটা টপ মোস্ট কর্নার নিয়ে। তার মানে আমি এখানেও যেহেতু লেফট সাইডে যে 20 কিলোমিটার লোড আছে, টপ মোস্ট কর্নার নিব। টপ মোস্ট কর্নার যে সাইডে লোড আছে সেই সাইডে। ঠিক আছে, সেইখান থেকে আসলে ফ্রি বডি নিয়ে কাজ করা শুরু করব। তাহলে আমি প্রথমে নিব হচ্ছে এই যে, এটা কি অ্যালফাবেট তো ভুলে গেলাম, যাই হোক, এই যে এই সেগমেন্টটা, এক কথায় এই সেগমেন্ট নিয়ে কাজ শুরু করব। তারপরে তার রাইট সাইডের, তার রাইট সাইডের, এরপরে তার লেফটের, মানে এই যে প্রথমটার বটমেরটা, এইভাবে আস্তে আস্তে কাজ করতে করতে আগাবো। তো এখানে দেখো আমি ডিটেইল লিখবো না, দুইটাই যে এফএক্স দুইবার নিয়ে আমরা অলরেডি দেখো যে বি এর ভ্যালু 5 কিলো নিউটন, বি প্রাইম এর ভ্যালু 12.5 কিলো নিউটন পেয়ে গিয়েছি। এখন হচ্ছে আমি অ্যাটাক শুরু করব। যে ছোট ছোট ফ্রি বডি নিব কোনটার, প্রথমে নিব হচ্ছে জাস্ট এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু, এটা মিডল পর্যন্ত। তো সেই পার্টটুকু যদি নেই তাহলে এটা হচ্ছে যে ও জি ও জি পি সম্ভবত, ও জি পি না ও জি আর, যাই হোক ও জি আর, ও জি আর সেগমেন্ট এখানে নিয়ে নিলাম। তো একইভাবে দেখো এই যে 20 কিলোমিটার লেফট সাইডে আছে, আমি এখানে যে 5 কিলোমিটার অলরেডি জানি। এখন আমি যদি এই আর পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নেই তাহলে ও ওয়াই ইকুয়াল টু 3.125 কিলোনিউটন পাওয়া সম্ভব।
সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু করো, দেখো এই যে যেহেতু ও ওয়াইটা ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করছে, তাহলে নিশ্চয়ই আর ওয়াইটা ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতে হবে। সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু করো, দেখো এই 20 কিলোনিউটন মাইনাস 5 কিলোনিউটন, তাহলে 15 কিলোনিউটন ফোর্সে যে এখানে লেফটওয়ার্ড কাজ করতে হয়। এইটারই ঠিক রাইট সাইডে যে দেখো এই যে আর এর ভ্যালু আর পয়েন্টে আর এক্স এবং আর ওয়াই এর ভ্যালু ঠিক অপোজিট ডিরেকশনে ইকুয়াল ম্যাগনিটিউডে হয়ে গেল। তাহলে এখানে আমি এখন এই যে এস পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নেই, দেখো তাহলে এই ভ্যালুটা 10 কিলোমিটার আমি অলরেডি জানি, পি ওয়াই ইকুয়াল টু 0 পেয়ে যাব। এস এক্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করো, এস ওয়াই পেয়ে যাবা, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করো, এস এক্স পেয়ে যাবে এই যে 15 কিলোনিউটন মাইনাস 10 কিলোনিউটন ইকুয়াল টু 5 কিলোনিউটন। তাহলে তার রাইট পয়েন্টে এই যে এস পয়েন্টের রাইট পয়েন্টে আমি যদি চলে যাই, এখানে আসলে পরের সেগমেন্ট গুলো দেখায় নাই, একইভাবে যে পাওয়া যাবে সেটা আসলে এখানে আর দেখায় নাই। এখন ও পয়েন্টের এই যে ও পয়েন্টের নিচের যে সেগমেন্ট, ও পয়েন্টের নিচের যে সেগমেন্ট দেখো, ও পয়েন্টে 5 কিলোনিউটন ফোর্স লেফট ওয়ার্ড কাজ করতেছিল উপরের সেগমেন্টে, তাহলে নিচের সেগমেন্টে ঠিক ওই একই ম্যাগনিটিউডের অফ ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করতে হবে। ও ওয়াই আপ ডাউনওয়ার্ড ছিল, তাহলে এই নিচের সেগমেন্টে ও ওয়াইটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, দেখো সেই ডিরেকশনে দেখানো আছে। আর এইখানে যে 30 কিলোনিউটন লোড কাজ করতেছে সেটা আমি জানি। বা আবার এখানে যে 12.5 কিলোমিটার হরাইজন্টাল ফোর্স কাজ করছে শেয়ার ফোর্স কলামের, সেটাও আমি জানি। তাহলে জে ওয়াই এর ভ্যালু ম্যাগনিটিউড বের করার জন্য এম পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিব, নিলে জে ওয়াই পেয়ে যাব, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করব এফ ওয়াই এম ওয়াই পেয়ে যাব, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করব, এম এক্স পেয়ে যাব। তাহলে এইটার জাস্ট রাইটের সেগমেন্টে যখন চলে আসলাম, তাহলে এম পয়েন্টে যে ফোর্স গুলা পেয়েছি তার অপোজিট ডিরেকশনে দেখো ইকুয়াল ম্যাগনিটিউডে সেই ফোর্স গুলা দেখানো আছে। যে নিচের এই ভ্যালুটা জানি, উপরের এই ভ্যালুটা দেখো এই যে 10 কিলোনিউটন, এটা পি পি পয়েন্টের ফোর্স কিন্তু আমি জানি। এজন্য এখানে নিচের এটাতেও 10 কিলোনিউটন ফোর্সটা এখানে যে দেখো অপোজিট ডিরেকশনে দেখানো আছে। তাহলে আমি এই যে 25 কিলোনিউটন জানি, 10 কিলোনিউটন জানি, এই 12 কিলোনিউটন, 12.5 আর 22.5 কিলোনিউটন এই ফোর্স গুলাও জানি। আমি জানি না কে ওয়াই, তার জন্য আমি এন পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিব, কে ওয়াই ইকুয়াল টু 0 পেয়ে যাব। যেহেতু ইন্টারনাল কলাম দেখো পি ওয়াই ও 0, কে ওয়াই ও 0, ইন্টারনাল কলামের অ্যাক্সিয়াল ফোর্স 0 আসবে। এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 করলে তুমি এই যে এন ওয়াই এর ভ্যালুটা এই 12.5 কিলোনিউটনের অপোজিট ডিরেকশনে বাট ইকুয়াল ম্যাগনিটিউডে পাবে। অনুরূপভাবে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু করলে যে 22.5 মাইনাস এই 25 ইকুয়াল টু, তাহলে দেখো কাজ করতে হয় হচ্ছে কতটুকু, সরি 22.5 প্লাস 10 কিলোনিউটন মাইনাস 25 কিলোনিউটন ইকুয়াল টু তাহলে 7.5 কিলোনিউটন অ্যাক্সিয়াল ফোর্স এখানে যে কাজ করতেছে। তো সেটাও আমরা এখানে পেয়ে গেলাম। তো এই এন এন জয়েন্টের রাইট যে জয়েন্টটা আছে, এই এন জয়েন্টের রাইটে যে সেগমেন্টটা আছে এই যে এই এন এর, এই এন এর, সেটা এখানে দেখানো নাই, বাট করতে পারবা, সেই সেন্সে আর এত ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। এখানেও তাই, এস আই কিউ এই সেগমেন্টটাও এখানে আর দেখানো হয় নাই। তো বাট করতে পারবা সেটা দেখানো আছে। তো এখানে এই সেগমেন্টটাও আমরা দেখলাম, এই সেগমেন্টটাও দেখলাম, উপরের এই সেগমেন্টও দেখেছি, এই সেগমেন্টও দেখেছি। তাহলে এই যে ও ডি এম জে এই সেগমেন্ট থেকে তার নিচের যে কলাম আছে জে এ কলাম যদি আমি ফ্রি বডি করি, তাহলে এস সাপোর্টের রিয়াকশন কি কি সেটা পেয়ে যাব। দেখো এইটার নিচেই ঠিক এই যে জে পয়েন্টের রিয়াকশন এস যে কলামে দেখানো আছে যে 12.5 কিলোনিউটন সেটার অপোজিট ডিরেকশনে, 15.625 কিলোনিউটন সেটার এই যে অপোজিট ডিরেকশনে এখানে এআই এ যে পার্ট যেটা কলামের পার্ট আছে সেটাতে দেখানো। তাহলে এখানে আমি হরাইজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলে এ এক্স এর পেয়ে যাব, এ ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। আর যদি এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নেই, তাহলে যে 12.5 কিলোনিউটন টাইমস হচ্ছে 3 মিটার, এটা করলে আমি এও এম এ যেটা 37.5 কিলোনিউটন মিটার সেটাও কিন্তু পেয়ে গেলাম। অনুরূপভাবে বি বি পি এই যে এই কে কে পয়েন্টের রেসপেক্টে দেখো, কে এর রেসপেক্টে, কে এর পরে এখান থেকে এখানে চলে আসলো, এখান থেকে এখানে আসছে। আমরা যদি ফ্লো ডায়াগ্রাম দেখতে চাই, তাহলে কে পয়েন্টের এই যে হরিজন্টাল ফোর্স এখানে 20 কিলোনিউটন আছে, কে ওয়াই ভার্টিক্যাল ফোর্স যেটা সেটা 0 এখানে আর এই জন্য দেখানো হয় নাই। তাহলে আমি হরিজন্টাল রিঅ্যাকশন এট বি এক্স পেয়ে যাচ্ছি, ভার্টিক্যাল রিঅ্যাকশন এট বি হচ্ছে 0, আর মোমেন্ট এট বি এই যে 25 টাইমস হচ্ছে 3, তার মানে 75 কিলোনিউটন। দেখো এখানে লেফটে টেনশন হবে, রাইটে কম্প্রেশন হবে বটম মোস্ট কলামে। এখানে গার্ডারে বেন্ডিং মোমেন্টটা শুধু দেখানো আছে। তো গার্ডারে বেন্ডিং মোমেন্ট কত হবে, গার্ডার মানে আসলে বিম। তো বিমের বেন্ডিং মোমেন্ট যদি দেখতে চাই, আমার তো 2 লেয়ারে বিম আছে আসলে, টপ বিমের যদি বেন্ডিং মোমেন্ট দেখো এই লেফট সাইডে কত হবে, এখানে যে জি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট এম জি,
যদি এই দিক থেকে আসে তাহলে দেখো এই যে 5 কিলোনিউটন ফোর্স সেটা কিন্তু এই লেফট সাইডে কম্প্রেশন, রাইট সাইডে টেনশন দিচ্ছে। তাহলে mg ইকুয়াল টু হবে এই 5 কিলোনিউটন টাইমস 2.5 মিটার, অর এই যে ভার্টিক্যাল ফোর্স দেখো এই জি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কিন্তু দুই দুই পাশে ইকুইলিব্রিয়াম হতে হবে এক কথায়, সেই জন্য এখানে ইকুয়াল লিখতেছি, অথবা 3.125 কিলোনিউটন টাইমস হচ্ছে এই যে মোমেন্টাম দেখো 4। দুইটাই করো, যাই করো না কেন দেখো বেন্ডিং মোমেন্টের ভ্যালু আসে 5 টাইমস 2.5, তার মানে এটা হবে 12.5 কিলোনিউটন মিটার। সেইটাই দেখো এখানে 12.5 কিলোনিউটন আকারে দেখানো হচ্ছে না, এটা এটা কিসের আগে দেখেন, এটা মানে নিচের নিচের বিমের জন্য। ঠিক আছে, এটা নিচের বিমের জন্য হবে কিনা দেখো, নিচের বিমের জন্য যদি হতে হয় তাহলে এই যে এই পয়েন্টে, এটা কোন পয়েন্ট হয় আমরা একটু ফিগারে দেখে নেই। এটা হচ্ছে ডি পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা ডি কত সেটা আমরা এই যে এখানে এই ডি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট দেখো কত আমরা নির্ণয় করে নিতে পারি। এম ডি ইকুয়াল টু হচ্ছে কলাম থেকে একরকম পাবো, বিম থেকে কিন্তু আরেক রকম পাবো। কলাম থেকে যদি নেই তাহলে দেখো 3 টাইমস হচ্ছে এই যে এমডি এমডিজে, আমি এইভাবে লিখবো যে এমডিজে পার্ট থেকে যতটুকু আসছে সেটার ভ্যালু হবে 12.5 টাইমস হচ্ছে 3। ঠিক আছে, তার মানে 37.5 কিলোনিউটন মিটার। আমি ইউনিটটা লিখছি না, আরেকটু কনফিউশন অ্যারাইজ করে, সমস্যা আছে। আচ্ছা লিখলাম। তারপরে হচ্ছে এমডি, যদি আমি এম পয়েন্টের রেসপেক্টে এই ডিএম এলিমেন্টে যতটুকু আছে সেটা লিখতে চাই তাহলে সেটার ম্যাগনিটিউড দেখো 12.5 টাইমস হচ্ছে যে 4 টাইমস হচ্ছে 4, তাহলে এটা হয় কিন্তু 50 কিলোনিউটন মিটার। আর এমডি যদি আমি এই ওর এর রেসপেক্টে লিখতে চাই, ও পার্টের রেসপেক্টে লিখতে চাই তাহলে দেখো সেটা হয় হচ্ছে 5 কিলোনিউটন টাইমস হচ্ছে 2.5 মিটার। 5 টাইমস 2.5, তার মানে 12.5 কিলোনিউটন মিটার। তো এই যে যে জয়েন্টটা দেখো এখানে তিন ধরনের বেন্ডিং মোমেন্ট পেলাম এবং তিনটার আন্ডারে এটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তো দেখো এম ও এম ডি ও যেটা সেটা ক্লকওয়াইজ কাজ করতেছে, এম ডি এম যেটা সেটা এন্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, আর এম ডি জে যেটা সেটা কাজ করতেছে আবার এন্টি ক্লকওয়াইজ। তাহলে এই তিনটা মিলিয়ে দেখো ইকুইলিব্রিয়ামে আছে কিনা। ক্লকওয়াইজ দুইটা যোগ করো আর এন্টি ক্লকওয়াইজটা বিয়োগ করো, তাহলে দেখো এই যে ক্লকওয়াইজটা কাজ করতেছে 37.5, এটা হচ্ছে ক্লকওয়াইজ। 50 কিলোনিউটন যেটা যে এটা এটা কাজ করতেছে এন্টি ক্লকওয়াইজ। আবার এমডিও যেটা সেটাও কাজ করতেছে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ দুইটা যোগ করো তার থেকে এন্টি ক্লকওয়াইজটা বিয়োগ করো, দেখো এমডি ইকুয়াল টু মানে ব্যালেন্স মোমেন্ট যেটা সেটা ইকুয়াল টু 0 হবে। তার মানে মোমেন্টের ব্যালেন্স এখানে হতে হবে এবং আলটিমেটলি তাই হচ্ছে। তো এইটা যেটা সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট অফ গার্ডার এবং এটা হচ্ছে যে মিডল গার্ডার যেটা সেটা দেখানো হয়েছে এই যে 50 কিলোনিউটন মিটার। দেখো নিচে এসেও 50 হয়ে যাচ্ছে, রাইট সাইডের বিমেও আসলে 50-50 থাকছে। তো আমরা যদি এটার অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখাতে চাই কিভাবে দেখাবো, আমি এখানে একটা দেখাই। অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যদি দেখাতে চাই বারবার আপ এন্ড ডাউন করতে হবে আমাদের। আমাদেরকে দেখো ও ওয়াই আছে হচ্ছে 3.12 কিলোনিউটন, কিন্তু জে ওয়াই যেটা সেটা হচ্ছে 15.625 কিলোনিউটন। একটু মনে রাখলে আমরা লিখতে পারবো 3.125 আর হচ্ছে 15.6। তাহলে এটার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা আমি যদি দেখাই তাহলে এটাতে যেমন এটাতে আসছে হলো 3.125 কিলোনিউটন ফর এক্সাম্পল, নিচের কলামে আসছে, কিন্তু এখানে না, আসলে দেখাতে হবে এইটাতে। আমরা এই গ্রিন ফিগার দিয়ে দেখাই, এটাতে হচ্ছে 3.125 কিলোনিউটন আর নিচেরটা আসছে কিন্তু অ্যাক্সিয়াল ফোর্স 16.625 কিলোনিউটন। মিডল কলামে অ্যাক্সিয়াল ফোর্স 0, তার মানে একটা স্ট্রেট লাইন থাকবে।
আর এই যে রাইট সাইডের কলামেও একই ভাবে হবে। তো লেফট সাইডের কলামে যদি টেনশন হয়ে থাকে মানে মাইনাস হয়ে থাকে, রাইট সাইডের কলামে হবে কম্প্রেশন। খেয়াল করো, যদি সিমেট্রিক বিল্ডিং হয় অপোজিট ম্যাগনিটিউডের অ্যাক্সিয়াল ফোর্স হবে। এখানে হবে 150, সরি 150 না, 3.125, কিন্তু এটা হবে কিন্তু এখন কম্প্রেশন মানে প্লাস। এটা হবে 16.625, যেটা হচ্ছে পজিটিভ। আর মিডল কলামে অ্যাক্সিয়াল ফোর্স কিন্তু 0। আর যদি বিমের অ্যাক্সিয়াল ফোর্স দেখাতে চাই, বিমের অ্যাক্সিয়াল ফোর্স এখন এই যে ওখানে কত কত আসছে সেই অনুযায়ী নিয়ে আসতে হবে। বারবার আপনার নোট করা, এনিওয়ে আমরা করি যে 3.125, রাইট সাইডেরটাতেও 3.125, সবগুলো বিমে আসলে কমন আসবে। আর নিচের বিম গুলোতে যা আসবে আমি সেটাও একটু দেখাই, যে 3.125 এখানে আসছে হলো 12.5, আর উপরেরটা হলো 3.125। না, এটা আসলে টোটাল সাম হয়ে যাবে। আমরা যদি এটার শেয়ার ফোর্স দেখতে চাই, এই দুটার অ্যালজেব্রিক সাম হবে 3.125 প্লাস 16 12.5, আলটিমেটলি হবে হচ্ছে 15.625। আমরা উপরের গুলো মনে হয় ভুল লিখেছি, 16.5 হবে, এটা হচ্ছে 15.5, 16 নয়, এগুলো হচ্ছে 15.5। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে এই বিমের শেয়ার ফোর্স এই উপরেরটার হবে 3.125, উপরের গুলার হবে 3.125, তার মানে কলামের অ্যাক্সিয়াল ফোর্স যা উপরে তাই, কিন্তু নিচেরটায় অ্যাক্সিয়াল বিমের বিমের অ্যাক্সিয়াল ফোর্স হবে, সরি আমরা এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে ফেলেছি আসলে বিমের, কিন্তু আমি তো এখানে বিমের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম দেখাতে চাচ্ছিলাম, তাহলে উল্টাটা করা হয়ে গেছে। আচ্ছা, আমার মনে হয় সময় শেষ, আমরা আসলে আর দীর্ঘায়িত করব না। বাট এখান থেকে বারবার নিয়ে করাটা মেসি দেখাচ্ছে, আমি এই জন্য আর করছি না। বাট তোমাদের একটা এক্সাম্পল যেহেতু দেখিয়েছি, আমার মনে হয় এটাও দেখে নিতে পারো। এই যে এই কলামের অ্যাক্সিয়াল ফোর্স আসলে যে সরি বিমের অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে 15 কিলো নিউটন, তারপরেরটা আসলে 5 কিলো নিউটন। আমি এই শুধু এটা দেখাই শেষ করে দিব। টপ টপ বিম যেটা, সেটার অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে 15 কিলো নিউটন, আর পরেরটাতে আসলে শুধুমাত্র 5 কিলো নিউটন। আর নিচের যে বিম, নিচের যে গার্ডার বা বিম, সেটাতে অ্যাক্সিয়াল ফোর্স আছে কত কত দেখে আসি, 12.5 কিলো নিউটন, না 22.5 কিলো নিউটন, আর হচ্ছে 7.5 কিলো নিউটন। 22.5 কিলো নিউটন, 7.5 কিলো নিউটন, এটাতে অ্যাক্সিয়াল ফোর্স আছে 22.5 কিলো নিউটন আর 7.5 কিলো নিউটন। এভাবে আমরা তাহলে কলামের বিমের অ্যাক্সিয়াল ফোর্স দেখাইলাম। একইভাবে শিয়ার ফোর্স দেখাতে হবে, একইভাবে বেন্ডিং মোমেন্ট দেখাতে হবে। তো এখানে একটা গার্ডারে জাস্ট বেন্ডিং মোমেন্ট করে দেখিয়েছে। আমরা যদি এখানেই ফ্রেমটা এঁকে দেখাতে চাই, এরকম ভাবে আমার ফ্রেম এখানে হতে হবে, নিচে আমরা এখানে সাপোর্ট দিয়ে দেখাবো। এটারও কলা এই বিম গুলোর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম হবে। আবার যখন কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করব, তখনও দেখবা যে এই কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে যে এরকম হবে। তোমার নিচে বেন্ডিং মোমেন্ট নিশ্চয়ই বেশি হবে। আনইকুয়াল বেন্ডিং মোমেন্টও হতে পারে। এটা দেখানো একটু জরুরি ছিল, বাট সময় খুব কম হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা এইভাবে কলামের এবং বিমের শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট এবং অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে দেখতে পারি। তো আজকের ক্লাসে পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই যে ক্যান্টিলিভার মেথডে বিল্ডিং ফ্রেম কিভাবে অ্যানালাইসিস করা যায় সেটা দেখবো।